থ্যাংক ইউ ওয়েবিনারে জয়েন করার জন্য। তো আমাদের আজকে আমরা ওয়েবিনারে চেষ্টা করব হচ্ছে এখানে স্টিল ওয়াটারে আর ওএসইউ তে এসে আমাদের প্রথমে যেসব কাজগুলো করতে হয়, হাউ টু গেট স্টার্টেড, সেসব বিষয়ে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য, যেসব ইনফরমেশন আসলে হোপফুলি সবাইকে হেল্প করবে। আম, আমাদের আজকে আমাদের বিএস এর কমিটির সবাই মিলে আমরা চেষ্টা করতেছি এই ওয়েবিনারটা প্রেজেন্ট করার জন্য। আমরা সবাই চেষ্টা করব বিভিন্ন টপিকে হেল্প করার জন্য আমাদের প্রেজেন্টেশন দিয়ে। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমরা একদম সবার শেষে কোয়েশ্চেন গুলা নিব। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ একদম লাস্টে আমাদেরকে কোয়েশ্চেন গুলা করবেন। সো আর বেশি দেরি না করে শুরু করি। আমাদের ফার্স্টে আউটলাইনে আমরা যেইগুলা জিনিস ঠিক করছি আজকে আলোচনা করার জন্য, সেগুলো যদি সিকোয়েন্সিয়ালি সাজাই তাইলে হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন তো হলো। এরপর হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ইউএসএ এয়ারপোর্ট আসা নিয়ে কথা বলবে আমাদের ট্রেজারার ইলেক্ট সিয়াম ভাই। তারপর হচ্ছে ইউএসএ এয়ারপোর্ট থেকে নামার পর এখানে কিভাবে আসবেন, এবং এখানে বলতে স্টিল ওয়াটার, স্টিল ওয়াটার হচ্ছে আমাদের শহরটা আর কি। আর স্টিল ওয়াটারে কিভাবে আপনি চলাফেরা করবেন সেগুলো নিয়ে আমি কিছু কথা বলবো। তারপর হচ্ছে আমাদের এখানে ওএসইউ তে এসেই শুরুতে পেপার ওয়ার্কের বেশ একটা বড় ধাক্কা থাকে। সেই জিনিসগুলা কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ, এগুলা ডিসকাস করবে আমাদের ট্রেজারার আতকি আপু। তারপর হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইউনিভার্সিটি হেলথ সার্ভিস। এখানে আপনার বেসিক্যালি এটা এখানকার আম, ডাক্তারদের জায়গা আর কি। এখানে আপনি ফ্রিতে, মোটামুটি ফ্রিতে কিছু সার্ভিস পাবেন, সেগুলা নিয়ে ডিসকাস করবে আমাদের স্পোর্টস সেক্রেটারি মাহমুদুল। তারপর হচ্ছে ইউএসএ তে ব্যাংকিং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সব বিভিন্ন ধরনের প্রসিডিওর আছে, অনেক রকমের ওয়ে আছে, বিভিন্ন ভাবে আমরা ব্যাংক এর কাজগুলো করি, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করি। তো এইগুলো নিয়ে আজকে কথা বলবে আমাদের জেনারেল সেক্রেটারি সামিন। আর ফাইনালি এখানে লাইফ ইজি করার জন্য কিভাবে গ্রসারি, লন্ড্রি, শপিং, আরো অনেক ছোট ছোট জিনিস আপনারা সামলাবেন সেগুলো নিয়ে কথা বলে শেষ করবে আমাদের ভাইস প্রেসিডেন্ট রিদি প্রভাত আপু। তো ফার্স্টেই হচ্ছে আমি সিএম ভাইকে ইনভাইট করব তার বক্তব্য দেওয়ার জন্য। সিএম ভাই আছেন? সিএম ভাই তো মনে হয় আছে, তাই না? কলে ভাই তো ছিল। হ্যাঁ, আছে। মিউটে যে একটু আসছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই বলেন। ওকে। ওয়েলকাম সবাইকে। আমি ইয়াম 2023 সালে আসছি, জাস্ট গত বছর। এখানে যতটুকু পারি, খুব বেশি এক্সপিরিয়েন্স নাই ফ্লাইয়ের। তারপরও যারা আপনাদের একেবারেই নতুন তাদের জন্য হয়তো হেল্পফুল হবে। যারা অলরেডি ফ্লাই করছেন বিভিন্ন সময় তাদের জন্য হয়তো বোরিং লাগতে পারে। আর চেষ্টা করছি সেটা হলো আমাদের প্রথমে ঢাকা পর্যন্ত তো সবাই যে যার মতো আসবেনই। যদি ঢাকা থেকে ছাড়া অন্য কোনো এয়ারপোর্ট থেকে আসেন, যেমন চট্টগ্রাম অথবা অন্য কোনো জায়গা থেকে, এরকম কি কেউ আছেন? তাহলে আমি ওটা স্কিপ করবো যদি না থাকে। ওকে, ফাইন, সম্ভবত নাই। তাহলে আপনারা ঢাকা আসবেন, এয়ারপোর্টে সাধারণত এন্ট্রি করার জন্য 5-6 ঘন্টা আগে আসার প্রয়োজন হয় না। ইউজুয়ালি ম্যাক্সিমাম ফ্লাইটে দেখা গেল যে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা আগে যদি আপনি এন্ট্রি গেটে থাকেন, দ্যাটস না। 3 ঘন্টা হাতে নিয়ে আসলেই খুবই ভালো। অনেক আগে আসলে দেখা গেল যে আপনার কখন ফ্লাইট হবে সেই ফ্লাইটের আগে সবাইকে এন্ট্রি করতে দেয়ও না। তো বাইরে এসে আপনারা দেখবেন স্ক্রিনে আপনার ফ্লাইট নাম্বার এবং কোন ফ্লাইটে যাচ্ছেন এটা দেখাবে। তাদের জন্য ঢোকার জন্য কোন গেটে আপনাদের হচ্ছে চেক ইন হবে এটা দেখাবে। কাজে তখন আপনারা ঢুকে পড়বেন। আর ওইখানে শুধুমাত্র টিকিট আর পাসপোর্টটা সম্ভবত চেক করবে, অনেক সময় নাও করে। কাজেই কাগজপত্রের জন্য যেটা হয় শুরুতেই, আপনার যে প্রয়োজনীয় কাগজ ট্রাভেলের জন্য লাগবে এটা হলো টিকিট, পাসপোর্ট। আপনার I-20টা সাথে রাখবেন, ইনিশিয়ালি লাগবে না, ইমিগ্রেশনের সময় লাগবে। তো প্রথমে এটা দিয়ে ঢুকলেন, ঢোকার সাথেই আপনার লাগেজ সবগুলো নিয়ে একবারে ঢুকে যাবেন। বাইরে একটা ট্রলি আছে, ট্রলিতে তুলে নেবেন। অনেকেই ফিমেল একা অথবা বাচ্চা সহ যদি কেউ ফ্লাই করেন, সেক্ষেত্রে ওখানে যদি কারো সাপোর্ট লাগে যে আপনি একসাথে 3-4টা লাগেজ নিয়ে হয়তো ঢুকতে পারবেন না, ওখানে কিছু লোকজন আছে এয়ারপোর্টের, তারা হেল্প করে। অনেক সময় 1,000 বা 1,500 বা 500 যে যেভাবে নেগোশিয়েট করে নেয়, ওরা আপনাকে ইমিগ্রেশন পর্যন্ত ট্রলি ক্যারি করার জন্য হেল্প করবে। তো এটা অনেকে নিতে পারেন, তবে আহ, আপনি মানে খুব বেশি হ্যাসেল না এটা যে নিতেই হবে না necessary।
ট্রলিতে নিয়ে আপনি লাগেজ নিয়ে ঢুকলেন, ঢুকেই এন্ট্রিতেই আপনাকে লাগেজটা চেক করার জন্য ওই যে চেকিং স্ক্যানিং মেশিনের মতো হয়, ওখানে তুলে দিতে হয়। তুলে দিয়ে ওই পাশে সবই নিজেই, এখানে যদি যারা একা যাবে, পরে ওই পাশে পাস করে নিয়ে আপনি প্রথমে আপনার এয়ারলাইন্স কোন কাউন্টারে আছে, এবিসি এরকম নাম্বারিং থাকবে, আপনি ওইখানে চলে যাবেন। যে কোনো গেট দিয়ে ঢুকে পড়েন, অসুবিধা নাই। ঢুকে আপনি আপনার ওই কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়াবেন। ওই লাইনে গিয়ে আপনার নির্দিষ্ট এয়ারলাইন্স, যদি আপনাদের দেখা গেল কাতারে কাটছেন বা কেউ ইউএস এর কোনো এয়ারলাইন্সে কাটছেন, আপনার ফার্স্ট ফ্লাইট যে এয়ারলাইন্সে হবে ওই এয়ারলাইন্সে আপনার চেক ইন হবে। আপনি দেখা গেল যে যারা ইউনাইটেড এ কাটছেন, আপনি ইউনাইটেড কাউন্টার না থাকতে পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আপনার ফার্স্ট এয়ারলাইন সম্ভবত সেক্ষেত্রে সিঙ্গাপুর হতে পারে বা অন্য কোনো এয়ারলাইন্স হতে পারে। তো সেই কাউন্টারে গিয়ে আপনি লাইনে দাঁড়াবেন যথারীতি, একের পর এক আপনি যখন সিরিয়ালে আসবে আপনি ওখানে, ওরা টিকিট চেক করবে, পাসপোর্ট চেক করবে, আপনার লাগেজটা ওখানে ওয়েট করবে। ওয়েট করে ওখানে আপনার মেইন লাগেজ, যেটাকে চেক ইন লাগেজ বলে আমরা, বড় লাগেজ দুইটা একজনের জন্য যেটা ক্যারি করা যায়, এটা ওরা ওজন করবে। আপনার এয়ারলাইন্স এর ওয়েবসাইটে দেখে নেবেন। অ্যাভারেজে যেটা আমরা দেখি সাধারণত, এটা হচ্ছে প্রত্যেকটা লাগেজ 23 কেজি নেওয়া যায়, দুইটা লাগেজ 46 কেজি। আপনি কোনোটাতে, একটাতে 25 একটাতে 20 এভাবে নিতে পারবেন না, 23-এর বেশি একটাও নেওয়া যাবে না। তো অ্যাডজাস্ট করবেন। ওখানে সাধারণত হাফ কেজি 1 কেজি কম বেশি হয়। হ্যাসেল ফ্রি থাকার জন্য সাজেস্ট করবো আপনার 22 কেজি করে বাসা থেকে ওজন করে নিয়ে যাবেন, সেক্ষেত্রে দেখা গেল কোনো অসুবিধা নাই। এর সাথে আপনি একটা ক্যারি অন লাগেজ নিতে পারবেন, এটা নিয়ে ম্যাক্সিমাম জায়গায় কনফিউশন হয়। কোনো কোনো এয়ারলাইন্সে ক্যারি অন লাগেজ হচ্ছে 7 কেজি অ্যালাউ করে অ্যাভারেজে। 7 কেজির সাথে কেউ কেউ আলাদা একটা ব্যাকপ্যাক অ্যালাউ করে, সেটাতে আপনি শুধুমাত্র কম্পিউটার রাখতে পারবেন আর চার্জার রিলেটেড জিনিসপত্র রাখতে পারবেন, বা আপনার ডকুমেন্টস রাখতে পারবেন, এর বেশি কিছু না। আর লাগেজের সাইজ গুলো এয়ারলাইন্স ওয়াইজ ভ্যারি করে। এভারেজে 28 কেজি, সরি 28 ইঞ্চি বলে এগুলাকে, ওই সাইজের হলে কোনো অসুবিধা হয় না। আহ, কেউ কেউ কোনো কোনো জায়গায় আছে দেখবেন আপনি 3টা ডাইমেনশন যোগ করে টোটাল হয়তো একটা নিয়ম থাকতে পারে 150 সেন্টিমিটার অথবা সামথিং, সেটা একটু চেক করে নিলে হবে। তবে 28 ইঞ্চি হলে বা 26 ইঞ্চি হলে একেবারে হাতে free, সম্ভবত অসুবিধা হবে না। তো তুলে দিলেন। আর ওই আলাদা ব্যাকপ্যাক সব এয়ারলাইন্স ক্যারি করে না, কাজে এটা আপনার চেক করে নিতে হবে। যদি ক্যারি করা যায়ও, দেখবেন আর ওটার কোনো মাপ থাকে না আসলে কত কেজি নিতে পারবেন। তো সেক্ষেত্রে আহ, এর বেশি কিছু না থাকলে ওরা যদি চেক করে ওটার ওজন করবে না। হোপফুলি আপনি যদি 7 কেজির বেশি না নেন, যেটা আপনার ক্যারি অন লাগে যাবে। আমার একটা এখানে এক্সপিরিয়েন্স আছে। আমার যেটা হয়েছিল, আমি হচ্ছে বেশি হয়ে গেছিল। আমার ল্যাপটপের ওজন ছিল অনেক, প্রায় 4 কেজি, শুধু ল্যাপটপের ওজন অনেক পুরানো। পরে ল্যাপটপের ব্যাগটা অনেক ছোট ছিল, ওরা ওটা দেখেনি, কিন্তু আমার হচ্ছে মেইন লাগেজ বাসা থেকে ওজন করে নিয়ে গেছি 23-এর কিছু কম, কিন্তু দুটো মিলায় দেখা গেলো যে 47 কেজির মতো দেখাচ্ছে। ওরা ওটা কনসিডার করছে। পরে ল্যাপটপের ব্যাগের সাইজ দেখে আর ওজন করেনি, কিন্তু ক্যারি অনটা ওজন করে দেখে যে ওইটা আমার 8.5 কেজির মতো হয়। তখন ওরা বলে আপনার সবই বেশি, মেইন লাগেজেও বেশি, আপনার আলাদা ব্যাকপ্যাকও আছে, আবার ওটাতেও বেশি। তো আমার নিয়ম কানুন গুলো বেশি আমি দেখে নিছিলাম ওয়েবসাইটে। ওদের আবার যাদের বাচ্চা আছে তাদের আলাদা একটা আর একটা ব্যাগ ওরা অ্যালাউ করে। তো আমি ওটা দেখালাম, আমি জানতামই আমার লাগেজ একটু ঝামেলা আছে, আমি ওই লাগেজের যে রিকোয়ারমেন্ট ওয়েবসাইটে আছে সেটা আমি প্রিন্ট করেও নিয়ে গেছি। এইখানে দেখেন এয়ারলাইন্স, আমি কাটছি ইউনাইটেড এর ওয়েবসাইটে এক ধরনের, আবার সিঙ্গাপুর এয়ারলাইন্স এর আরেক ধরনের রিকোয়ারমেন্ট। আপনাকে কিন্তু প্রথম চেক ইনের সময় আপনার যে এয়ারলাইন্সে আপনি যাচ্ছেন প্রথম ফ্লাইট, ওইটারই আসলে মেইন নিয়ম কানুন আপনাকে ফলো করতে হবে। তো আলটিমেটলি ওরা কিন্তু ঝামেলা করার পর, আমার একজন ট্রাভেল পার্টনার ছিল, আলটিমেটলি আমাকে খুলে কিছু কাপড় চোপড় আবার তার ব্যাগে ট্রান্সফার করে নিতে হয়েছে। তো একেবারে সেফ থাকার জন্য আপনাকে অনেক ফ্রেন্ড বলবে যে আমি 12 কেজি নিয়ে আসছি, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, আমারটা যদি অত চেক না করতে তাহলে হয়তো আমিও আনতে পারতাম। তো একেবারে বেটার হলো আপনারা লিমিটের মধ্যেই থাকবেন। বড় একটা জার্নি শুরুতে এরকম হ্যাসেল না করাই বেটার। তারপর ওখানে চেক ইন হয়ে গেল, লাগেজ দুটো নিয়ে নিল, ওরা আপনাকে টিকিট দিবে। অবশ্যই খেয়াল করবে আপনার লাগেজের একটা নাম্বার বসানো থাকবে, ওই নাম্বার আপনার কাছে থাকবে। আর আপনার এয়ারলাইন্স এর একটা অ্যাপ থাকবে, ওই অ্যাপটা এখনই ডাউনলোড করে নিতে পারবেন। ওইখানে আপনার লাগেজ ট্র্যাক করতে পারবেন। আপনার লাগেজ বিভিন্ন জায়গায় আমাদের, আমি একটু পরে আসতেছি, বিভিন্ন জায়গায় অনেক সময় দেখা গেল আপনার সাথে সেম ফ্লাইটে লাগেজ অনেক সময় নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনি ট্র্যাক করতে পারবেন ওটা কোন ফ্লাইটে আসতেছে। এটা একটা ট্রিক। আর তারপরে আপনাদের হচ্ছে লাগেজ দেওয়ার পরে আপনি ক্যারি অন লাগেজ নিয়ে চলে যাবেন ইমিগ্রেশনের লাইনে। ইমিগ্রেশনের লাইনে গিয়ে একই রকম সিম্পল, ওরা হচ্ছে এখানে I-20 চেক করবে।
আপনার যদি কেউ গভর্নমেন্ট জব হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জিও সম্ভবত লাগে, এটা চেক করতে পারে। অথবা রিলিজ লেটার বলে, অথবা সামথিং, সেটা আপনারা জানেন অলরেডি। তো এটা হয়তো অ্যাডিশনাল, আর নর্মালি যারা কেউ কিছু করছেন না তাদের ওরকম কোনো ডকুমেন্ট লাগবে না। আর ইমিগ্রেশনের পরেই বেরোয়ার সময় আপনি খেয়াল করবেন, আপনি যে ডিপার্ট করতেছেন দেশ থেকে, আপনার একটা সিল দিয়ে দেবে। ওই সিলটা অনেক সময় ওরা হয়তো বা দিতে ভুলে যায়। ওখানে একজন, সাধারণত আমার সময় ছিল একজন, যারা ওটা চেক করে যে সিল আছে কিনা। ইনকেস যদি কেউ না থাকে, জাস্ট আপনি দেখে নেবেন। যদি ডিপার্ট সিল না থাকে তাহলে আপনার পরবর্তীতে অসুবিধা হতে পারে। তারপর আপনি এখন অপেক্ষা করবেন আপনার ফ্লাইট কোন গেটে আছে। অনেক সময় আপনি অনেক আগে ঢুকে পড়লে ফ্লাইটের গেট নাম্বার, অনেক সময় টিকেটে যেটা লেখা আছে, আপনাদের টিকেট অলরেডি লেখা আছে ম্যাক্সিমাম, যদি নাও থাকে অথবা থাকেও, আপনার ওই গেটটা অনেক সময় চেঞ্জ হয়ে যেতে পারে। ফ্লাইট অনেক সময় ডিলে হতে পারে, সেক্ষেত্রে গেট বেশিরভাগ সময় চেঞ্জ হয়। তো আপনি ওই, আবার ওখানে স্ক্রিনে সবসময় সব আপডেটেড থাকবে, যে কোনো সময় যে কোনো জায়গায় স্ক্রিন দেখলে আপনি ওটা দেখে নেবেন কোন গেটে আছে। দেখে অপেক্ষা করবেন, টাইমলি আপনি, ওরা কল করবে অনেক সময়, স্পিকারে বলে, অথবা এক্সপেক্টেড টাইমের আগে, ওরা মোটামুটি 1 ঘন্টা আগে সম্ভবত আপনি লাইনে দিয়ে ঢুকে যেতে পারবেন। পরে ওখানে আরেকটা ওয়েটিং রুম আছে, চেকিংয়ের ওখানে ওরা চেক করে ওই ওয়েটিং রুম থেকে জাস্ট প্লেন ছাড়ার কিছুক্ষণ আগে আপনাদেরকে উঠায় নেবে। প্রিটি সিম্পল। এরপরে যখন আপনারা চলে আসলেন, দেখা গেল কারো দোহাতে, কারো দুবাইতে, কারো সিঙ্গাপুরে আপনাদের লেওভার থাকবে। কারণ লেওভারটা যাদের জন্য শর্ট, তাদের জন্য অনেক সময় মনে হতে পারে যে, বিশেষ করে যদি আপনার 2 ঘন্টা লেওভার থাকে এবং আপনার যদি 1 ঘন্টা ডিলে হয় ফ্লাইট, সেক্ষেত্রে আপনার 1 ঘন্টায় বড় এয়ারপোর্ট হলে সেখানে আপনার নেক্সট ফ্লাইট, কানেক্টিং ফ্লাইটে যাওয়ার জন্য অনেক সময় 1 ঘন্টা টাইমটা অনেক জায়গায় কম। অনেক জায়গায় আপনাকে ওখানে শাটল ট্রেনে উঠে হয়তো বা এক টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাওয়া লাগতে পারে, সেক্ষেত্রে কিছু সময় যায়। এই কারণে যেটা করবেন, আপনাদের যাদের সময় কম, খুব দ্রুত নেমে পড়ার জন্য চেষ্টা করবেন। অর্থাৎ ফ্লাইট কখন নামবে আপনি ওই অ্যাপেও দেখতে পাবেন, এবং প্লেনের আপনার স্ক্রিনেও ওখানে দেখাবে আপনি কখন ল্যান্ড করবেন, এবং ওরা আপনাকে সবসময় আপডেটেড রাখবে, স্পিকারেও বলে দেবে, কাজেই কোনো সমস্যা নেই। এখানে আপনার ওয়াশরুমের প্রবলেম গুলো সেরে ফেলতে পারেন প্লেনে। আপনি যদি মনে করেন যে আমি নেমে তারপরে যাবো হয়তো বা কোথাও, এই সময়টা বাঁচাতে পারেন। 15 মিনিট আগে আপনাকে ওয়াশরুমে যাওয়া সম্ভবত বন্ধ করে দেবে, কাজে তার আগে এটা ক্লোজ করে নেবেন। আর লাগেজটা নিয়ে যত আগে নামার চেষ্টা করা যায় সেটা করবেন। অনেক সময় আপনার খুবই কম সময় থাকলে একদম আগে আপনি কেবিন ক্রুকে বলে রাখতে পারেন যে আমি একটু গেটের কাছে দাঁড়াতে চাই 5 মিনিট আগে বা 10 মিনিট আগে, আমার আসলে কানেক্টিং ফ্লাইটের খুবই সময় কম। এবং ওখানেও আপনার টিকিটে নেক্সট কানেক্টিং ফ্লাইট কত নাম্বার গেটে আছে এটাও দেওয়া থাকবে, কত নাম্বার টার্মিনালে। গেট নাম্বার চেঞ্জ হতে পারে, আপনি অ্যাপে ওখানে দেখে নিতে পারবেন, অথবা আপনি বের হয়ে স্ক্রিনে শুরুতে দেখে নিয়ে, অথবা কোনো হেল্প লাগলে আপনার ওখানে বের হয়ে এয়ারলাইন্স এর লোকজন থাকবে, তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনার এই ফ্লাইটটা কোন দিকে গেলে ইজি হবে। অথবা কোনো ছোটখাটো দোকান থাকে অনেক এয়ারপোর্টে, সেগুলোতে আপনারা জিজ্ঞেস করে নিতে পারবেন, যদি ওরা খুব একটা হেল্পফুল হয় না অনেক সময়। আর প্লেনে আপনার ইউজ করা যায় অনেক সময় ইন্টারনেট, কিছু এয়ারলাইন্স এ ফ্রি, সবসময় কানেকশন পায় না কিন্তু মোস্টলি পায়। কিছু কিছু জায়গায় আছে যে ফ্রি ইন্টারনেটটা একেবারেই বাজে কানেকশন থাকে। আবার কিছু কিছু জায়গায় আপনাকে কিছু ডলারের বিনিময়ে আপনি ভালো ইন্টারনেট কিনেও নিতে পারেন, যদিও ফুল টাইম হয়তো চলবে না, 1 ঘন্টায় কিছু মিনিমাম পেমেন্ট আপনি ওখানে নিয়ে তো use করতে পারবেন। আর বেরোয় আপনারা নেক্সট ফ্লাইটের যাদের অনেক দেরি আছে, আহ, যারা হয়তোবা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চান, যাদের দেখা গেলো 12 ঘন্টার বেশি লেওভার আছে, ওখানকার ভিসা রিলেটেড আমার এই এক্সপিরিয়েন্সটা নাই, টপিক পোস্ট করে ফেলতে পারেন, অথবা পরে আমরা প্রশ্নের সময়টা অন্যরা যাদের এক্সপিরিয়েন্স আছে কভার করবে। তো পরে ফ্লাইটে 1 ঘন্টা আগে আপনি ফ্লাইটের গেটের ওখানে চলে যাবেন যাদের সময় আছে। আর একই রকম জাস্ট চলে আসলেন। আর সম্ভবত ইতিহাদে যারা আসবেন তাদের ইমিগ্রেশনটা ওখানেই হবে। ইমিগ্রেশনের সময় আপনার পাসপোর্ট, ভিসার এই কাজগুলো হয়ে যায়। আদারওয়াইজ ইমিগ্রেশন যাদের একদম ইউএসএ তে এসে হবে, তাদের জন্য ইউএসএ তে এসে সম্ভবত, সাধারণত ইমিগ্রেশনের ওখানে আপনাদের লাগেজটা ট্রান্সফার করতে হয়। আপনার ওই ইমিগ্রেশন হবে, ইমিগ্রেশনের পরে আপনি হচ্ছে লাগেজ, যেমন ইউএসএ তে আপনি সান ফ্রান্সিসকো নামলেন অথবা টেক্সাসে নামলেন, নামার পরে ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশনের এটাও অনেক সময় লম্বা লাইন পড়ে যায়, বুঝছেন। ইমিগ্রেশনে ইউএস এর যত ফ্লাইট ঢুকতেছে ওই এয়ারপোর্টে, সবাই কিন্তু ইমিগ্রেশনের মধ্যে দিয়ে যাবে, এবং একই জায়গায় শুধু ইমিগ্রেশন গুলো হয়। কাজে আপনার ফ্লাইটের পাশাপাশি অন্যান্য ফ্লাইট থেকেও যারা আপনার আগে ইমিগ্রেশন লাইনে দাঁড়াবে, আপনার তো দেরিতে পড়ে যাবে।
তো এখানেও একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতে হবে, তাড়াতাড়ি বের হয়ে আসার জন্য। আর লেওভার যাদের অনেক বেশি তারা রিল্যাক্সে আসতে পারেন। তো ইমিগ্রেশনের সময় খুব বেশি কিছু না, জাস্ট আপনি কোথায় থাকেন এটা জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রে আপনার যদি এখানকার কোনো টিনান্ট ডকুমেন্ট থাকে যে আপনি এখানে থাকবেন, জাস্ট বের করে দেবেন। ওরা জাস্ট অ্যাড্রেসটা লেখে, এই কারণে জিজ্ঞেস করে। এটা মেজর কিছু না। যদি না থাকে, যেমন আমার ছিল না, আমি বলছি যে এই জায়গায় থাকবো, ওরা জাস্ট স্পেলিংটা জিজ্ঞেস করছিল আমি কোথায় থাকি। তো অ্যাড্রেসটা মুখস্থ করে ফেলবেন, অথবা কাগজে লিখে নেবেন, তারপর ডকুমেন্ট আছে সেটা দেখানোর জন্য। আর কোনো স্পেসিফিক প্রশ্ন সাধারণত করে না, কোন ইউনিভার্সিটি যাচ্ছেন এগুলো ভেরি বেসিক, ভিসা ইন্টারভিউ হচ্ছে অনেক ইজি, এবং এটা উম, আশা করছি কোনো ঝামেলা হয় না। তবে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। দু একজন হয়তো ক্রিটিক্যাল প্রশ্ন করতে পারে, ঘাবড়ানোর কিছুই নাই। অপরিচিত কিছু জিজ্ঞেস করলে অ্যাজ সিম্পল অ্যাজ ইউ ক্যান, জাস্ট আপনি যেটা ট্রু সেটাই বলে দেবেন। তারপর ইমিগ্রেশনের পরে আপনাকে হচ্ছে লাগেজ কালেকশন সেন্টারে যেতে হবে, ওখানে চেনের মধ্যে লাগেজ গুলো ঘুরবে, আপনার লাগেজ আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আপনার লাগেজ আসলে ওখান থেকে নিয়ে আপনার নেক্সট ফ্লাইট যেখানে, সেই চেকিং এর ওখানে গিয়ে আপনি হচ্ছে আপনার লাগেজ আবার আগের চেকিং এ গিয়ে চলে যাবেন। ইউজুয়ালি আপনার সেম টিকিট নাম্বারই থাকে, লাগেজ আর চেঞ্জ হবে না। কোনো জিজ্ঞাসা থাকলে তাদেরকে করে নিতে পারেন। পরে আপনি একইভাবে অন্য প্লেনে উঠে চলে আসবেন। আর ফাইনাল ডেস্টিনেশন যেখানে হবে, যারা ওকলাহোমা সিটিতে অথবা টালসা অথবা স্টিল ওয়াটার যেখানে হোক, নামার পরে আপনার ওই লাগেজটা যদি আপনি চেক করে নেন, এটা মূলত ডোমেস্টিক ফ্লাইটেই হয়। অনেক সময় তাড়াহুড়ো থাকলে আপনার লাগেজ গুলো ওরা একই ফ্লাইটে দিয়ে দিতে পারে না। অনেকের এরকম হয়েছে গত বছর। তো আপনার লাগেজটা আসছে কিনা এটা অ্যাপে জাস্ট চেক করে নেবেন। যদি লাগেজ এসে থাকে তাহলে আপনি কানেক্ট করতে পারবেন, যদি না আসে কোন ফ্লাইটে আসবে সেটা ওরা আপনাকে দেখাবে। যদি পরের ফ্লাইটে আসে এবং সেই ফ্লাইট যদি পরের দিন হয়, তাহলে আপনি পরের দিন পর্যন্ত ওখানে না থেকে আপনি ওখানে কমপ্লেন করতে পারবেন। আপনার এয়ারলাইন্স এর অফিস থাকবে ওখানে একটা ডেস্ক, জাস্ট ওদেরকে বলবেন আমার লাগেজ আসে না, আমি এই লোকেশনে থাকবো, তোমরা কাইন্ডলি আমাকে পাঠায় দিতে পারবা কিনা। তখন ওরা আপনাকে হোপফুলি পাঠায় দেবে। ইনকেস যদি না দেয়, হয়তো আপনাকে বলবে যে আপনি কালকে লাগেজটা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন, সেটা হতে পারে। তো এই অসুবিধা দু একজনের হয়তো হবে। এর কারণে যেটা হবে, আপনার ওই চেক ইন লাগেজে সব জিনিসপত্র দিবেন, কিন্তু আপনার ওই ক্যারি অনে একদিনের জন্য থাকার মতো বা পড়ার মতো কিছু একদমই স্পেসিফিক জিনিস যদি থাকে, সেগুলো আপনি ক্যারি করতে পারেন। আর অনেক সময় ফ্লাইটে আপনার ডিলে হয়, অথবা ফ্লাইট মিস হয়ে যেতে পারে আপনার কানেক্টিং ফ্লাইটে যে কোনো জায়গায়। এটা হলে যেমন হয়, আমারই হয়েছিল। আহ, ওই সরি, যেখানে আপনার চেক ইন হবে, হঠাৎ করে আমরা আগে গেছি, গিয়ে দেখলাম যে ওখানে চেক ইন হবে, একটু পরে শুরু হবে, একটু ঘুরতে গেলাম, এসে দেখি যে চেক ইন অন্য এয়ারলাইন্সে বুকিং চলছে। কি ব্যাপার, আমাদের ফ্লাইট ছিল পরে, আমি তো জানি না। পরে দেখি স্ক্রিনে, হ্যাঁ ফ্লাইট ডিলে হয়েছে, পরের দিন সকালে হবে, তখন রাত। এখন যেটা করতে হবে, ইউজুয়ালি সিঙ্গেল টিকেটে যাদের কাটা থাকে, আপনি যে এয়ারলাইন্স এর টিকিট কাটছেন ডিরেক্টলি যে ওয়েবসাইট থেকে, সেখানে গিয়ে কমপ্লেন করবেন যে আমার এরকম ফ্লাইট ছিল, ফ্লাইট ডিলে হয়েছে, কমপ্লেন দাও। সাধারণত এই জন্যই যায়, কিন্তু আপনি কি চান এটা ওরা সময় জিজ্ঞেস করবেন। আমরা বলছি রাতে কই থাকবো, রাতে হোটেল দাও, ওরা একটা হোটেলের টিকিট দিছে। হোটেলে যাওয়া এবং আসার জন্য আপনাকে আহ, ভাড়ার একটা রিসিপ্ট দিছে। আর 3 বেলা খাবারের জন্য কিছু ভাউচার দিছে। তো ওই হোটেলে যাওয়ার জন্য আপনাকে বাইরে শাটল অনেক সময় থাকে, ওইগুলোতে বেরোয় টাইমলি থাকে, উঠলেই চলে যেতে পারবেন। তো আমাদের ওটা অনেক রাত হয়ে গেছিল, 11টা পার হয়ে গেছিল, শাটল ক্লোজ হয়ে গেছে। যে কোনো ট্যাক্সি বা উবার নিয়ে আপনি যেতে পারেন। ওই রিসিপ্ট দিলে ওদেরকে আর টাকা পে করতে হবে না। তো আমরা গেলাম হোটেলে, গিয়ে ওই খাবারের জন্য ওখানে হোটেলে যে খাবারগুলো মিল ছিল না, এমনি চিপস টিপস আর যে এগুলো ছিল ওইগুলাতেই, হ্যাঁ ওগুলোই নিতে ট্যাক্সি পরে দিন চলে আসছে। তো এখানে মেজর প্রবলেম ছিল আমাদের, সেটা হচ্ছে শাটল অফ হয়ে যাওয়াতে, এবং আমাদের পরের দিন ফ্লাইট হচ্ছে সকাল 6টায়, আমাদেরকে বের হইতে হবে 4টায়, এরকম plan। কারণ তখনও শাটল থাকবে না, আমাদেরকে উবার এবং ট্যাক্সি ছাড়া কোনো সুযোগ ছিল না। এয়ারপোর্টে এটা পাইছি ইজিলি, কিন্তু ওখান থেকে আসার জন্য হোটেলটা অনেক বাইরে ছিল, এবং এত রাতে আসলে কিছু ছিল না। সো হোটেলের যে ম্যানেজমেন্ট ছিল তাকে আমরা রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে একটা উবার কল করে দাও। কারণ সে তো তার ফোন থেকে উবার কল করতে চায় না। নাম্বার টু, উবারে হচ্ছে ওখানে ক্যাশ দিতে হবে, অথবা ক্রেডিট কার্ডে দিতে হবে। তো ওই ক্রেডিট কার্ডে এখন হোটেলের যে ম্যানেজমেন্ট ও হেল্প করতে চাচ্ছে, কিন্তু ওকে আমি টাকা কিভাবে দেবো, আমাদের কাছে ক্যাশ ভাঙতি ছিল না, ওটা $20 মতো ছিল। এখন ওর কাছেও ক্যাশ নেই, একটা ভালোই ঝামেলা। ওর ফোন থেকে দিতেই চায় না, কিছু র্যান্ডম নাম্বার জেনারেট করে। এখন সিম কার্ড না থাকলে তো আমরা আসলে উবার
অ্যাপ ইউজ করতে পারবো না। তো আমরা তখন সিম কার্ড নিইনি। পরে ও বললো যে ঠিক আছে আমি দেখছি, সকালবেলা উঠে আবার ট্রাই করলো, সময় জেনারেট করে ও ট্রাই করছে না, কিন্তু হয়নি। আলটিমেটলি ওর অ্যাকাউন্ট থেকে ওভার কল করে দিয়েছিলাম। তো এই হেল্পটা অনেক সময় আমরা যদি নাও পাই, তাহলে জাস্ট এগুলো ঘাবড়ানোর কিছু নয়, ব্যবস্থা একটা না একটা হয়ে যাবে। মেন্টালি একেবারে এটা হচ্ছে ওর সিনারিও যেটা হয়েছিল আমার সাথে, আমি মনে করি। কিছু খুচরা ক্যাশ এর জন্য রাখবেন। আর যারা ডুয়েল কারেন্সির কার্ড ইউজ করবেন, বাস অলরেডি অনেক জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় কাজ করে, ইনকেস যদি কিছু কাজ না করে, এই জন্য $10, $20, $50 এবং $100 এই ধরনের কিছু নোট খুচরা রাখার ট্রাই করবেন। এটা আপনার একেবারেই ইনস্ট্যান্ট কোনো বিপদে পড়লে হেল্প করবে। আর হোটেলে একটা মানি দিতে হয়, ইনকেস যদি থাকা লাগে অ্যাডভান্স, ওটা কার্ডের মাধ্যমে নিতে, পরে ওটা রিইম্বার্স হয়ে যাবে। ওটা 2-3 দিন পরে আমি আসলে ফেরত পাইছি, চেক আউট করার পরে। তো এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, হোপফুলি চলে আসবে। আর বিপদে পড়লে কিছু স্যাক্রিফাইস যদি হয়ে যায় মাঝখানে, এটা একটু মেন্টালি রেডি থাকবেন যে এরকম বিপদ হলে তো একটু স্যাক্রিফাইস হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আর ক্যারি করার সময় আপনার, যখন ডোমেস্টিকে যদি আপনি এয়ারপোর্ট থেকে বের হন, এয়ারপোর্টে ঢোকার সময় আপনার লিকুইড কোনো কিছু আপনার হচ্ছে সাথে নিয়ে ঢুকতে পারবেন না। যেমন আপনার ওয়াটার বোতলে পানি আছে, আপনি পানি নিয়ে ঢুকতে পারবেন না, পানি ফেলে দিয়ে অথবা খেয়ে শেষ করে আপনি খালি বোতল নিয়ে ঢুকতে পারবেন। পরে চেক ইন হয়ে গেলে আপনি ভিতরে এসে আবার পানি কালেক্ট করতে পারবেন। তো আমাদের বেশ কিছু ড্রিঙ্কস ছিল, সফট ড্রিঙ্কস, এগুলো আমরা অনেক সময় খেয়ে ফেলতে হয়েছে অথবা ফেলে দিতে হয়েছে। সব এয়ারপোর্টে না হতে পারে, আমি জানি না, জাস্ট শেয়ার করি। আর আপনার মোবাইল চার্জ দেওয়ার জন্য প্লেনের মধ্যে চার্জ দিতে পারবেন, এবং এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় প্লাগ আছে, সেগুলোতে চার্জ দিতে পারবেন। কাজে চার্জারটা কখনোই ভুলে চেক ইনে দিবেন না, এটা লাগবে। আর যদি এয়ারপোর্টে যারা কেউ স্টে করতেছেন, সারা রাত অনেক সময় থাকতে চান, আপনি বেরোতে চান না, সেই ক্ষেত্রে স্টে করতে পারেন। দেখবেন বিভিন্ন ফ্লাইট থেকে বাংলাদেশে অথবা অন্য কোনো দেশে অনেকে স্টে করবে, হয়তো খুবই কম। চাইলে আপনারা কোনো কর্নারে বসে অথবা কোনো চেয়ারে অথবা ফ্লোরে আপনারা থাকতে পারেন। জাস্ট সেফটি রাখবেন যে আপনার লাগেজ অথবা পার্সোনাল জিনিস যেন না হারায় যায়, যদিও সম্ভাবনা খুবই কম। আর শপিং এর সম্ভবত আরেকটা স্লট আছে, জাস্ট ইন কেস যেটা লাগবে সেটা আপনার একটা অ্যাডাপ্টার সাথে রাখবেন, ইউনিভার্সাল অ্যাডাপ্টার, যেটা বিভিন্ন দেশের adapter লাগানো থাকে, এটা দ্বারা অ্যাভেলেবল। এটা মাস্ট লাগবে যদি আপনি মানে ইউএসএ ঢুকেই যদি কোথাও চার্জ দিতে চান বাসায় আসার আগে, তখন এটা ছাড়া আপনার অন্য কোনো বিকল্প আসলে আপনি পাবেন না। আর এখানে আসার পরে আপনি এগুলো যে কোনো কিছু ম্যানেজ হয়ে যাবে, আমরা আপনাদের প্রশ্ন থেকে পরে এগুলো নেব। এই ছিল মূলত। আর এয়ারপোর্টে এসে আপনারা কিভাবে আমাদের মানে আপনার বাসায় চলে আসবেন এ ব্যাপারে জানবে পরে বলবে। জাস্ট একটা কথা, আপনার যদি আগে থেকে কারোর সাথে যোগাযোগ থাকে, যদি ডিটেল বলবে, জাস্ট তার সাথে আপনি অলওয়েজ কানেক্টেড থাকবেন। যেমন আপনার ফ্লাইট ডিলে হয়েছে, আমারই যেমন হয়েছিল, আমার ফ্লাইট হচ্ছে আহ হিউস্টন থেকে আমার হচ্ছে ফ্লাইট হবে ওকেসি। আমি ওইখানে পৌঁছার আগেই আমার যে রাইডার ছিলেন উনি আসলে ওকেসি এয়ারপোর্টে চলে গেছিলেন। তো যে কারণে আমি ফ্লাইটে ওঠার আগে যখনই দেখলাম আমার ডিলেট, তখনই আমি ফোন দিলাম যে ভাই আপনি কি বের হয়ে পড়ছেন কিনা, আসেন না, কারণ আমার হচ্ছে আজকে ফ্লাইট হবে না। তখন ও বলছে আমি অলরেডি চলে আসছি। উনি অন্য পারপাজে হয়তো গেছিল, কিন্তু কেউ যদি আপনার পারপাজে যায় তাহলে তাকে যথাসময়ে ইনফর্ম করাটা আপনার দায়িত্ব হবে। এটুকুই। হোপফুলি কভার হয়ে গেছে। প্রশ্ন থাকলে আমরা পরে এগুলো ডিসকাস করবো। থ্যাংক ইউ সো মাচ সময় নেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ভাই। আম, আমি তাইলে পরের টপিক গুলোতে চলে যাচ্ছি। Okay. আচ্ছা, তো ভাই হচ্ছে যেটা কভার করলো সেটা হচ্ছে ইউএসএ এয়ারপোর্টে আসার পর্যন্ত। আমি যেটা আর কি কভার করতে যাচ্ছি সেটা হলো ইউএসএ এয়ারপোর্টে আসার পরে আপনি কিভাবে আপনার বাসায় পৌঁছাবেন, আর স্টিল ওয়াটারে কিভাবে আসলে আপনি চলাফেরা করবেন সেই বিষয়ে আমি একটু কথা বলবো, আশা করি বেশিক্ষণ লাগবে না। তো ফার্স্ট অফ অল হচ্ছে ইউএসএ আপনি যে এয়ারপোর্টে নামেন সেখান থেকে আসলে আমরা সবসময় বিএসএ থেকে চেষ্টা করব একজনকে অ্যারেঞ্জ করে দেওয়ার, যে আপনাদেরকে গিয়ে পিক করবে এবং আপনাকে আপনার রেসিডেন্স পর্যন্ত পৌঁছায় দিবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা আগেও বলছি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে 3টা এয়ারপোর্ট থেকে আসলে আপনাকে পিক করতে পারবো। ফার্স্ট অফ অল সব থেকে ভালো হয় যদি আপনি স্টিল ওয়াটার রিজিওনাল এয়ারপোর্টে নামতে পারেন, এটা আমাদের একদমই কাছে। আর আদারওয়াইজ যে 2টা অপশন দিতে পারি আমরা সেগুলো হচ্ছে উইল রজার্স এয়ারপোর্ট, এটা হচ্ছে ওকলাহোমা সিটিতে, আর টালসা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট,
এগুলাতে যদি আপনি নামেন তাহলে আমরা বিএসএ থেকে আমাদের বাংলাদেশি কোনো ভাই, ইউজুয়ালি ভাইরাই যায়, ভাই বা আপু হয়তো যাবেই আপনাদেরকে পিক করতে। আর আপনি যদি এই তিনটে এয়ারপোর্টে বাদে অন্য কোথাও নামেন, যেমন দু একজনকে আমি দেখছি মাঝে মধ্যে ডালাস এয়ারপোর্টে নামে। এখন ডালাস আসলে স্টিল ওয়াটার থেকে 4 ঘন্টা দূরে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে মনে হয় না হেল্প করতে পারবো, কারণ একজন যদি 4 ঘন্টা দূরে গিয়ে আপনাকে পিক করে আবার 4 ঘন্টা ড্রাইভ করে আসে, তার আসলে পুরো দিনটা ওখানে চলে যায়। ইউজুয়ালি এটা আমরা খুব একটা হেল্প করতে পারি না এই ক্ষেত্রে। যদি আপনার পার্সোনাল কানেকশনে কেউ থাকে, দ্যাটস ডিফারেন্ট, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই তার সাথে আসতে পারেন, দ্যাটস আপ টু ইউ। আর এইখান এই তিনটা এয়ারপোর্টে যদি আপনাদেরকে আমরা পিক করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের আসলে কিছু ফুয়েল কস্ট দিতে হয় যে আপনাকে পিক করতে যাবে। তো সেই জন্য আমাদের যদি টালসা বা ওকেসি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের $50 মতো আমরা একটা কনভেন্স ফি রাখি। আর সেটা আপনাকে যদি স্টিল ওয়াটার এয়ারপোর্ট থেকে পিক করা হয়, ইন দ্যাট কেস সেটার যে কস্ট সেটা আসলে আমরা ফ্রি থাকে আর কি, সেটার জন্য কোনো কস্ট রাখা হয় না। তো এই যে অ্যামাউন্টটা, এটা আসলে আম, অনেকটাই হেল্পফুল, অনেকটাই সাশ্রয়ী। এটা আমি একটু এমফাসাইজ করতেছি আসলে। এটা অনেক জায়গাতেই আসলে আমরা যতটুকু জানি বিএসএ, অনেক স্টেটই বিএসএ আছে, অনেক ইউনিভার্সিটি আছে, বাট অনেক জায়গাতে এটা অ্যারেঞ্জ করা সম্ভব হয় না। আপনি আহ, যদি ধরেন নিজে আসতে চান উবার বা লিফটে, সেই ক্ষেত্রে ইউজুয়ালি আপনার কস্ট এর থেকে অনেক বেশি হয়। আর হচ্ছে এয়ারপোর্টে নেমে আপনার লোকেশন খুঁজে বের করা, তারপর আপনার কাছে সিম না থাকলে আপনি হচ্ছে তো উবার লিফট ইউজও করতে পারবেন না, তারপর হচ্ছে ক্রেডিট কার্ডের না থাকলে আপনি পে করতে পারবেন না, এরকম অনেক ধরনের ঝামেলা থাকে আসলে। সেইগুলোর জন্য আমরা এই হেল্পটা প্রোভাইড করা ট্রাই করি। আর এই যে ফিটা আছে, সেখান থেকেও একটা পোর্শন আমরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আসলে কাভার করার ট্রাই করি। এটার ব্যাপারে কতটুকু আমরা দিতে পারবো আর কতটুকু আপনাদের দিতে হবে, সেইটা এখনো আমরা ফিক্স করতে পারি নাই। সেটা ডিপেন্ড করবে আমরা কতটুকু ফান্ড কালেক্ট করতে পারতেছি অনেক কিছুর উপর। তো আমরা আশা করি খুব দ্রুতই আপনাদেরকে জানাই দিব। তো আশা করি আপনাদের আসলে 50ও দেওয়া লাগবে না, এর থেকে কম দিতে হবে, বাকিটা আমরা দেওয়া ট্রাই করব। আর একটা ব্যাপার হচ্ছে যে অনেকেই কোয়েশ্চেন করে যে আমাদেরকে ধরেন একজন রাইড দিয়ে বাসায় পৌঁছায় দিল, তারপরে কি আমি সাথে সাথে পে করতে হবে কিনা, আমার হাতে তো ক্যাশ থাকতে পারে নাও পারে। তো আপনাকে এটা সাথে সাথে পে করতে হবে না, আপনার এটা নিয়ে খুব একটা টেনশনের দরকার নাই। আপনি এখানে এসে সেটেল ডাউন করবেন, তারপরে আপনার যখন আপনি পারবেন আমরা আসলে তখনই আপনাদের কাছ থেকে ওইটা কালেক্ট করে নিব, এবং যেখানে ফান্ডটা দেওয়ার দরকার আমরা সেখানে দিয়ে দিব। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সবসময় একটা কমপ্লিমেন্টারি মিল দেই প্রথম বেলা এসে, যাতে আপনার খাওয়ার কিছু থাকে। এটা হচ্ছে আমাদের এখানে মোটামুটি এখন প্রায় 200 জনের কমিউনিটি আছে, বাংলাদেশি কমিউনিটি। তো তাদের মধ্যে থেকেই সবাই ভলান্টারিলি এটা হেল্প করে আমাদেরকে মিল গুলো প্রোভাইড করতে। কেউ না কেউ দেখবেন মিল প্রোভাইড করতেছে আপনার জন্য। তো এই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে যে কয়েকদিন পর আমরা এরকম একটা লিংক দিয়ে দিব একটা এক্সেল ফাইলের, সেইটা আপনারা ফিল আপ করবেন। এখানে আপনার নাম, কয়জন আসতেছেন, কয়টা লাগেজ আছে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ হচ্ছে তার উপরে আমাদের ডিপেন্ড করে যে কয়টা গাড়ি যাওয়া লাগবে, কারণ একটা গাড়িতে অনেক সময় যদি দুইটার বেশি লাগেজ থাকে এটা আনা সম্ভব হয় না। তারপর হচ্ছে কোত্থেকে আপনাকে পিক করতে হবে, আর ড্রপ অফ লোকেশন হচ্ছে বেসিক্যালি আপনার বাসা কোথায়। তারপর সাথে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমরা নিয়ে রাখি, যেমন এয়ারলাইন্স কোনটা, তাইলে আমরা কোন জায়গাতে আপনাকে পিক করবো এটা বুঝতে সুবিধা হয়। তারপরে অবশ্যই অ্যারাইভাল ডেট, টাইম, আর আপনার যদি কোনো ইউএস কন্ট্যাক্ট নাম্বার থাকে এটা আপনার নাম্বার, সেটা দিবেন। আর ম্যাক্সিমামই থাকে না, সেক্ষেত্রে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। আর যে কোনো এয়ারপোর্টে আপনি আসলে ফ্রি ওয়াইফাই পাবেন। সো হোয়াটসঅ্যাপটা ইউজ আপনি এয়ারপোর্টে নামলেই মোটামুটি করতে পারবেন। তারপর অবভিয়াসলি আপনার কন্ট্যাক্টের জন্য মেসেঞ্জার লিংক দিয়ে দিবেন। আর এটা হচ্ছে এই দুইটা কলাম, লাস্টের দুইটা কলাম এটা আপনারা ফিল আপ করবেন না, এটা হচ্ছে আমাদের যে ভলান্টিয়ার আপনাকে পিক করবে সে ফিল আপ করে দিবে। এটা টোটালি একটা ভলান্টারি হেল্প। আর সেম গোস ফর দ্য মিল পার্ট, এটা হচ্ছে আমাদের কমিউনিটি থেকেই এসে দেখবেন কেউ না কেউ হচ্ছে মিল প্রোভাইড করবে। তো এই লাস্ট দুই কলাম হচ্ছে আমাদের এখানে যারা আছেন তারা আসলে ফিল আপ করে দিবে, বাকিগুলো আপনারা ফিল আপ করবেন। জাস্ট একটা গ্লিমস দিলাম টেমপ্লেটের। আর দেন আপনি চলে আসলেন, আপনি সেটেল ডাউন করলেন, এখন হচ্ছে আপনি স্টিল ওয়াটারে কিভাবে চলাফেরা করবেন। স্টিল ওয়াটার বেসিক্যালি ঢাকার থেকে অনেক ছোট। এটা আমি একটু আগে দেখতেছিলাম, এটা মোস্ট প্রবাবলি ঢাকার থেকে 1/7, মানে ঢাকা এর থেকে 7 গুণ বড়। তো এটা মোটামুটি খুবই ছোট একটা শহর, কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে রিক্সা নাই, এখানে সিএনজি নাই, কিছুই নাই। এখানে হচ্ছে মুভ করাটা খুবই ঝামেলা। তো বেসিক্যালি শুরুতে এসে যেটা হয় আসলে অনেক হাঁটা লাগে। আমি এটা এখনো
ইয়েতে লিখি নাই, প্রেজেন্টেশনে বা পাওয়ার পয়েন্টে লিখি নাই, বাট আপনারা এসে কিন্তু অনেক গরম ফেস করবেন। আর অনেকে ভাবে যে হ্যাঁ আমেরিকা তো গরম অত না, বাংলাদেশে গরম সহ্য করে আসছি, ঢাকায় এত হিট ওয়েভ গুলো, আমেরিকায় গরম কিছুই না। আমেরিকায় গরম আসলে অ্যাটলিস্ট ওকলাহোমাতে এই সময় ভালো লেভেলে গরম। এন্ড এখানে সানলাইটটা অনেক তীব্র। তো আমি বলবো যে আপনারা যখন আসবেন সানস্ক্রিন নিয়ে আসেন। কারণ প্রথমে যখন হাঁটাহাঁটি করা লাগে পেপার ওয়ার্কের কাজে, তখন হচ্ছে এখানে সেখানে অনেক দিন দেখা যাবে, ধরেন আপনার এক সপ্তাহ এই বিল্ডিং থেকে এই বিল্ডিং হেঁটে হেঁটে যেতে যেতে রোদে অনেক পুড়তেছেন। আমি জীবনেও হচ্ছে দেশে সানস্ক্রিন ইউজ করি নাই, বাট এখানে এসে আমার করা লাগে। কারণ হচ্ছে আমি প্রথম বছর যখন করে নেই আমার হচ্ছে অলমোস্ট এই কপাল মানে পুড়ে গেছিল, বোঝা যেত যে এত কালো হয়ে গেছিল। তো হাঁটাহাঁটিটা যদি বাদ দিই তাহলে আর যে অপশন গুলো আছে সেগুলো আমি একটু ডিসকাস করি। আহ, একটা হচ্ছে উবার লিফট। উবার বা লিফট এইসব রাইড শেয়ারিং অ্যাপ। এটা আপনি যখন আসবেন আপনার একটা ফোন নিবেন, তারপর আপনি ধরেন ক্রেডিট কার্ড নিলেন বা ডেবিট কার্ড নিলেন, তখন আপনি এটা আপনার একটা অপশন। উবার লিফট খুব একটা খারাপ অপশন নয়, একটু কস্টলি, বাট এটা অনেকে ইউজ করে। এছাড়া আপনি আর দুইটা অপশন আছে। একটা হচ্ছে হেল্প ফ্রম কমিউনিটি। আমাদের এখানে একটা মেসেঞ্জার গ্রুপ আছে, রাইড শেয়ারিং গ্রুপ, ওয়ালমার্ট এন্ড শপিং এর উদ্দেশ্যে এটা খোলা হয়েছিল। সেটা হচ্ছে আপনি আহ, কারো কাছ থেকে হেল্প নিতে পারেন। এখানে যাদের হচ্ছে ট্রান্সপোর্টেশন আছে তারা অনেকেই হেল্প করে, অ্যাটলিস্ট শুরুর কয়েকদিন হেল্প করে। তো এখানে মোটামুটি আসলে যারা আছে সবাই অনেক হেল্পফুল। শুরুতে যখন আপনি গুছায় উঠতে পারেন নাই, তখন প্রথম একদিন ওয়ালমার্টে যাওয়া লাগে, সেই সব ক্ষেত্রে আপনারা যদি রাইড শেয়ারিং গ্রুপে মেসেজ দেন, হেল্প আশা করি পেয়ে যাবেন। তবে এটা একটু মনে রাখবেন যে এই জিনিসটা আসলে কিন্তু অনেক মানে রাইড দেওয়াটা কিন্তু একটা হেল্প করতেছে। মানুষ এখানে আসলে সবাই প্রচুর বিজি, তারপরেও তারা সবাই উপকারের জন্য আগায় আসে। তো এই জিনিসটা একটু জাস্ট মাথায় রাখবেন যে সবাই হচ্ছে বেশ ভালোই বিজি, তারপরেও আসলে সবাই চেষ্টা করে আরেকজনকে হেল্প করতে। আরেকটা হচ্ছে ফাইনালি আমি যেটা বলবো সেটা হচ্ছে ওএসইউ এর একটা বাস আছে। এখন আমাদের ওএসইউ ক্যাম্পাসটা বেশ বড়। এই ক্যাম্পাসে বেশ অনেকগুলা বাস চলে, এবং এই বাসটা শুধু ক্যাম্পাসে না, এটা স্টিল ওয়াটার শহরের মধ্যে দিয়েও যায়। আমরা আম, এই বাসটা কিভাবে ইউজ করতে হয় সেই ব্যাপারে একটু ডিসকাস করি। তো ফার্স্ট অফ অল বাসটা ওএসইউ স্টুডেন্টদের জন্য ফ্রি, যদি আপনি আইডি কার্ড দেখান। প্রত্যেকবারই ওরা আইডি কার্ড চেক করে, হ্যাঁ। এমন না যে হচ্ছে ওরা আইডি কার্ড চেক করবে না, ওরা আসলে সবসময় আইডি কার্ড চেক করে। আইডি কার্ডটা আপনারা আসার পরে পেপার ওয়ার্কটা যখন করবেন, আমার পরে এটা নিয়ে মনে হয় আজকে আপু বলবে, তো চেষ্টা করবেন আইডি কার্ডটা অ্যাজ সুন এজ পসিবল নিয়ে নিতে, ইন সো দ্যাট আপনি হচ্ছে বাস সার্ভিসটা অ্যাভেল করতে পারেন। আর আপনার কাছে যদি আইডি কার্ড না থাকে, ইন দ্যাট কেস আমার এক্সাক্ট অ্যামাউন্টটা খেয়াল নাই, বাট মেবি 75 সেন্টস, অথবা মানে $1 কম, জাস্ট কয়েক কোয়ার্টার জানি দেওয়া লাগে, তাইলে আপনি ইউজ করতে পারবেন। আপনি ছোট ছোট কয়েন যদি রাখেন, কয়েন দিয়ে এটা আপনি অ্যাভেল করতে পারবেন। ভাইয়া এখানে আমি একটা অ্যাড করি, সেটা হচ্ছে গতবার ওরা কিন্তু আগস্টের মনে হয় 25 তারিখ 26 এরকম তারিখ পর্যন্ত ওরা আইডি কার্ড চেক করে নেয়। ওরা যা যদি বলে যে ফল স্টুডেন্ট, ওরা বলছে ওকে, টাকা লাগে না। ও, তাহলে তো অনেক ভালো। হ্যাঁ, এটা আমি আসলে জানতাম না, এটা বেশ ভালো একটা পয়েন্ট, থ্যাঙ্কস। আর হচ্ছে বাসটা কিভাবে ইউজ করবেন সেটার জন্য আমি হচ্ছে দুই তিনটা ডিটেল দিই। আপনি গুগল ম্যাপস অ্যাপটা আর রাইড সিস্টেমস নামে একটা অ্যাপ আছে, এটা এখানেরই ওএসইউরি ডেভেলপ করা, এই অ্যাপটা নামায় নিবেন। এই যে এখানে টুইটারই আমি ইয়া দিয়ে দিছি আর কি, বেসিক্যালি আইকনটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এইটাই কিনা। আর এই দুটো কিভাবে ইউজ করতে হয় আমি সেটা আসতেছি। আর আপনি একটা বুকলেট আছে, হ্যাঁ, এই এমএমটিটি হচ্ছে যেখানে বাস গুলার টার্মিনাল, এটা ক্যাম্পাসের মধ্যে, এখানে একটা বুকলেট পাওয়া যায়। বুকলেটটা আপনি নামায় রাখে, নামায় না সরি, কালেক্ট করে নিয়ে ওটা আসলে কিছু হেল্প করবে, যেটা আপনি অ্যাপ থেকে হয়তো ওইভাবে পাবেন না। আর যদি আপনি ফিজিক্যাল কপিটা নাও পান, আপনি হচ্ছে এখানে গিয়ে লিঙ্ক থেকে আপনি নামায় নিবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যেমন ব্লু রুট হচ্ছে ব্লু বাস বলে, এই বাসটা আপনার শহরে কোন দিক দিয়ে যায়, কোন টার্মিনালে কয়টার সময় আসে এবং কয়টার সময়, হ্যাঁ কয়টার সময় আসে, সেসব ইনফরমেশন দেওয়া আছে এখানে। যেমন 20 আর 50 দেওয়া মানে এটা হচ্ছে এই যে যখন আপনার এটা অপারেটিং আওয়ার, এটা হচ্ছে সে ভোর 6টা 20 থেকে সন্ধ্যা 6:45 পর্যন্ত, প্রতি ঘন্টায় 20 মিনিটে এবং 50 মিনিটে আসে। যেমন টার্মিনাল থেকে এটা হচ্ছে ছাড়বে, এটা হচ্ছে ফ্রম ক্যাম্পাস, মানে এটা হচ্ছে যে বের হচ্ছে আর কি, বা ক্যাম্পাস থেকে বের হচ্ছে আর কি, টার্মিনাল থেকে বের হচ্ছে যে রুটে, এটা হচ্ছে ধরেন আপনার লেটস সে 2টা 20, 2টা 50।
3টা 20, 3টা 50, 4টা 20, 4টা 50, এইভাবে হচ্ছে 6টা 45 পর্যন্ত আর কি চলবে। আর এটা হচ্ছে ক্যাম্পাস মুখী যে টার্মিনাল গুলা, এইটা আপনি যদি অ্যাপে ঢুকেন তাইলেও বেশ সহজে বুঝতে পারবেন। আর হচ্ছে এইখানে ওই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এইটা হচ্ছে এমএমটিটি, তো এই দিক থেকে বের হচ্ছে যেগুলা, সেগুলার হবে আপনার যে ফ্রম ক্যাম্পাস, আর যেগুলা হচ্ছে ঢুকতেছে সেগুলো হচ্ছে আপনার টু ক্যাম্পাস বাস স্টেশন আর কি। আর এরপরে হচ্ছে আপনি ধরেন কিভাবে ইউজ করবেন অ্যাপ ইউজ করে সেটা একটু দেখায় দিই। লেটস সে আপনি হচ্ছে ওয়ালমার্ট সুপার সেন্টারে যেতে চাচ্ছেন, তো আপনি ফার্স্টে আপনি হচ্ছে গুগল ম্যাপসে ঢুকবেন। তো এখানে আপনি দিলেন ওয়ালমার্ট সুপার সেন্টার, এটা সব থেকে কাছে, এটাতে আপনি যাবেন। দেন আপনি হচ্ছে এখানে ডিরেকশন, যে এখানে ট্যাপ করবেন, তারপর আপনার কাছে এই স্ক্রিনটা চলে আসবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার গাড়িতে গেলে গাড়িতে যদি আপনি ট্রাভেল করেন তাহলে আপনার রুটটা দেখাবে। এটা হচ্ছে হেঁটে, তো এটা হেঁটে 22 মিনিট। এখানে বাসেও দেখা যায় 22 মিনিট, কারণ হচ্ছে এটা আমি আসলে রাত্রে 9টার সময় অ্যাক্সেস করছি, তো তখন আসলে আপনার বাস থাকে না, এই জন্য এটা এত টাইম দেখাচ্ছে। ইউজুয়ালি এটা আসলে আপনার বাসে গেলে অনেক কম সময় দেখাবে। তো আপনি হচ্ছে বাসটা প্রেস করবেন, ট্যাপ করবেন, তারপর আপনার কাছে এইটা যখন চলে আসবে, এই যে আপনার দেখা যাচ্ছে যে কোন বাসগুলা চলে। হ্যাঁ, ওয়ালমার্টে আপনার লোকেশন থেকে, এটা আমার বাসা থেকে আমি দিছি আসলে, আপনার লোকেশন থেকে ওয়ালমার্টে যেতে গেলে কোন ট্রান্সপোর্ট গুলো আপনার কাছে আছে। তো ধরলেন যে আপনার দেখাচ্ছে গ্রিনটা কাটছে এবং কম টাইম লাগতেছে আর কি, তো আপনি তখন এখানে অবভিয়াসলি আমি যেটা বললাম যে এই সময় কোনো বাস ছিল না, তো আপনি হচ্ছে গ্রিনটায় ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার কাছে এইরকম একটা স্ক্রিন চলে আসবে। তো এখানে যেটা করবেন, আপনি হচ্ছে দেখবেন যে এখান থেকে আপনার লোকেশন থেকে এই জায়গাটায় যেতে এতটুকু হেঁটে যেতে হবে। তো ফার্স্টে আপনি হচ্ছে বাস স্টেশনটায় যাবেন। এখানে আপনি গুগল ম্যাপ দিয়েই বুঝতে পারবেন যে কোন রুটটা আপনার নিতে হবে। তো আপনি এই প্যানেরা ব্রেড যেটা, এটা হচ্ছে এই বাস স্টেশনটার নাম আর কি, বা বাস স্টপ, এগুলো স্টেশন বলা উচিত না, স্টপ আর কি। আর এই বাস স্টপটার নামের সাথে একটা হচ্ছে কোড নাম্বার দেওয়া থাকে। হ্যাঁ, এটা হচ্ছে রাইট সিস্টেম অ্যাপ, যেটা ওএসইউ ডেভেলপ অ্যাপ, সেখানেও এই সেম কোডটা থাকবে। তো আপনাকে এই যে এখানে যাবেন, এই জায়গাটায় গিয়ে আপনি বাসে উঠবেন। তারপরে হচ্ছে যে আপনি কোথায় নামবেন সেটা হচ্ছে এই যে শেষ করে চলে যদি আসেন তাহলে দেখবেন যে আপনার নামতে হবে ইস্ট ওয়ালমার্ট শেল্টার 105 নাম্বার বাস স্টপ। আর এর মাঝে আপনি হচ্ছে এই যে 13টা বাস স্টপ আছে, আপনি যদি এখানে প্রেস করেন দেখতে পারবেন। আমি এটা বের করে দেখাইনি, অত ইম্পর্টেন্ট না তাই। বাস থেকে আপনি গিয়ে দাঁড়াইলেই আপনার বাস আসবে, আপনার বাসে দরজা খুলবে, আপনি হচ্ছে আইডি কার্ড দেখায় উঠে যাবেন। আর নামার জন্য যেটা করতে হয়, আপনি খেয়াল রাখবেন যে আপনি কোন বাস স্টপটা পার হচ্ছে। তো এই বাস স্টেশনটা আসার আগে আপনি আপনার সিটের পিছনে উপরের দিকে তাকালে দেখবেন একটা চেন, ওই চেনটা যদি আপনি চাপ দেন, সরি চাপ দেন না, আপনি যদি টান দেন, তখন হচ্ছে ড্রাইভারের কাছে একটা সাইন উঠবে, তো তখন সে নেক্সট স্টপে থামায় দিবে। তারপরে হচ্ছে এখানে আপনি নামবেন। নামার পর হচ্ছে আপনি হেঁটে যেতে হবে এখানে, এটা আপনি আবার সেম ম্যাপে দেখলে বুঝতে পারবেন। এখন হচ্ছে যে আপনি বাসে থাকা অবস্থায় কিভাবে বুঝবেন যে আপনি কোন স্টপ পার হয়েছেন, সেটার জন্য আপনি যেটা করবেন যে আপনি এইটুক দেখে আপনি আহ, ওদের যে অ্যাপটা, রাইড সিস্টেম অ্যাপ, এখানে চলে যাবেন। তো আপনি ধরেন অ্যাপটা অন করলেন, তারপর হচ্ছে সার্চে ট্যাপ করলেন। তারপর আপনি তো জানেন যে আপনি এখন গ্রিন বাসটা নিচ্ছেন, সো আপনি যে অপশন গুলো আসার পর গ্রিনে ট্যাপ করবেন। গ্রিনে ট্যাপ করলে আপনার হচ্ছে এই যে বাস স্টেশন গুলো দেখায় দিবে। এখানে যে কোনো একটা সার্কেল, হোয়াইট সার্কেল যদি আপনি প্রেস করেন তাহলে কোন বাস স্টেশন এটা দেখা যাবে। আর আপনার হচ্ছে লাইভ একটা লোকেশন থাকে যে আপনার বাসটা কোথায় কোথায় চড়তেছে, মানে চলতেছে, সেটাও আপনি দেখতে পারবেন। তো আমরা যেটা আগেই ঠিক করছিলাম যে আমরা এই প্যানেরা ব্রেড এই বাস স্টপটায় উঠবো। তো আপনি যদি এখানে চাপ দেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে টাইম দেওয়া থাকবে যখন আপনার বাস চলবে, যে কতক্ষণ পরে আপনার বাসটা আসবে। তো আপনি দেখতে পারেন ধরেন যে 1 মিনিট পরে আপনার এই বাসটা এই স্টেশনে আসবে, আর আপনার ধরেন ডিস্টেন্সে হেঁটে যেতে আপনার লাগবে 6 মিনিট। তখন আপনি বুঝতেছেন যে আপনি এই বাসটা মিস করছেন। বাট আপনি যদি দেখেন যে এটা আপনার 7 মিনিট পরে আসবে, আর আপনার এখানে হেঁটে যেতে 6 মিনিট লাগবে, তখন আপনি ধরেন বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি 6 মিনিটের মধ্যে এখানে গিয়ে পৌঁছে গিয়ে যাবো, তাহলে আমি এই বাসটায় উঠে যেতে পারবো। তো এইভাবে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি এই বাসটা ধরতে পারবেন কি পারবেন না। আর যদি ওই একটা না পারেন, দেখা যাবে আসলে তার 30 সেকেন্ড 30 মিনিটস পরে আরেকটা পাবেন। তো বেসিক্যালি এই স্টেপ গুলো ফলো করলে আপনি মোটামুটি প্ল্যান করতে পারবেন যে আপনি কোন বাসটা ধরতে পারবেন, কখন ধরতে পারবেন, গিয়ে আপনার যাতে সময় নষ্ট না হয় আর কি। আমার পার্ট এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। আমি হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন থাকলে পরে শুনবো। আর আপাতত হচ্ছে পেপার ওয়ার্ক এট ওএসইউ, তো আমি আকি আপুকে ইনভাইট করছি কথা বলার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।
আহ, আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ আপু, যাচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি যে বিষয়টা নিয়ে আসলে কথা বলবো এটা হচ্ছে এখানকার সবচেয়ে বোরিং একটা পার্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট। আমাদেরকে প্রচুর পেপার করতে হবে আসার পরে। আহ, বলতে গেলে এখানে আসার এক সপ্তাহের মধ্যে আমাদের প্রচুর এসব পেপার ওয়ার্কের পিছনে সময় দিতে হয়। তো কোন স্টেপটা থেকে আমরা শুরু করব এবং কতটুকু পর্যন্ত আমাদের করতে হবে আমি ওই জিনিসটা কভার করার চেষ্টা করব। আমি একটু ফ্লো চার্ট দিয়ে স্টার্ট করতেছি যে কিভাবে আসলে আমরা শুরু করব এবং কোথা থেকে শুরু করব। ফার্স্টে এসে আমাদের যে কাজটা করতে হবে, আমরা আমাদের ইউনিভার্সিটি হেলথ সার্ভিস, যেটা ইউএইচএস বলে, আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে আমাদের কোভিড-19 একটা টেস্ট হয়, এটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়, এবং এমএমআর বা এই টাইপের আরো কিছু থাকে। তো এগুলো যদি আমরা ক্লিয়ার করি, দেন হচ্ছে এই ইউএইচএস থেকে আমাদেরকে একটা ইয়েলো কার্ড দেয়। এই আপু, ইয়েলো কার্ড। হ্যাঁ। সরি টু ইন্টারাপ্ট, আপনার মনে হয় স্লাইড চেঞ্জ হচ্ছে না। স্লাইড চেঞ্জ হচ্ছে না? না, ফার্স্ট স্লাইডেই আছে এখনো। আচ্ছা, এক মিনিট, আমি একটু তাহলে দিচ্ছি। হুম হুম। এখন কি দেখা যাচ্ছে নোভা? হ্যাঁ মোটা। আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড স্লাইডটা দেখা যাচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নো প্রবলেম। ওকে। আচ্ছা, তাহলে যেটা বললাম যে আমাদের ফার্স্টে ইউএইচএস এ যেতে হবে। ইউএইচএস থেকে আমরা ইয়েলো কার্ডটা কালেক্ট করব। ইয়েলো কার্ডটা কালেক্ট করে আমাদের আমাদের যে ভার্সিটি ইন্টারন্যাশনাল অফিস আছে, যেটাকে আমরা আইএসএস বলি, এখানে আমরা যাব ওই ইয়েলো কার্ডটা সহ। সাথে আমাদের I-20, যেটা আমাদেরকে ভার্সিটি থেকে অলরেডি দেওয়া হয়েছে, এবং I-94, যেটা আমরা ইউএস আসার পরে ইমিগ্রেশন ক্লিয়ার করার পরে পাবো, সেটা ডাউনলোড করে নিব। ডাউনলোড না করলে আমার মনে হয় প্রবলেম নেই, আইএসএস বললে ওরা ডাউনলোড করে দেয়। তারপরও যদি আমাদের পসিবল হয় আমরা ডাউনলোড করে নিয়ে যাব, মোবাইলে থাকলেই হবে, প্রিন্ট আউট নেওয়ার দরকার নেই, জাস্ট ডাউনলোড থাকলেই হবে। দেন হচ্ছে আমরা আইএসএস এ এগুলো দেওয়ার পরে ওরা হচ্ছে আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে বলবে। তো এই ফর্মটা আমরা নিজেদের পার্সোনাল মোবাইল থেকে বা ওখানে হচ্ছে কিছু পিসি থাকে ওগুলো ইউজ করেও আমরা ফিল আপ করতে পারবো। এগুলো ফিল আপ করে আমরা যখন জমা দিব, দেন আইএসএস আমাদেরকে একটা কন্টিনিউড I-20 দিবে, যেটা হচ্ছে এরপর থেকে আমাদের আগের I-20টা আর ভ্যালিড থাকবে না, এরপর থেকে এই কন্টিনিউড I-20 দিয়েই আমরা সব কাজ করব। এবং এটা হারালে খুব সম্ভবত $100 দিয়ে আমাদেরকে আবার হচ্ছে নতুন করে তুলতে হয়। তো এটা চেষ্টা করব যেন আমরা ঠিক মতো রাখতে পারি, যেহেতু এটা পেপার ডকুমেন্টেড থাকবে। আর এর পরবর্তীতে ইন্টারন্যাশনাল যে কোনো ট্রাভেলের জন্য আমাদের যে ট্রাভেল সিগনেচার গুলো, এটা এই কন্টিনিউড I-20 আমাদেরকে নিতে হয়। তো এই কাজ পর্যন্ত হচ্ছে আইএসএস এর ফার্স্ট পার্ট আমাদের শেষ। এরপরে আমাদের আরেকটু কাজ আছে। তার আগে আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে আমাদের মেইন সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, যেটা আমরা দেশ থেকে নিয়ে আসি, সেগুলো নিয়ে হচ্ছে আমরা গ্র্যাজুয়েট কলেজ, যেটাকে হোয়াইট হার্স্ট বলে, আমরা ম্যাপে লিখলে বা যে কোনোখানে লিখলে হোয়াইট হার্স্ট দিলে চলে আসবে যে হাঁটার ডিস্টেন্সে কতটুকু বা কিভাবে যেতে হবে। খুবই কাছে, আইএসএস থেকে বেশি দূরে না, হেঁটে আসা যায়। তো আমরা গ্রাজুয়েট কলেজে গিয়ে আমাদের কাজ হচ্ছে, এটা সম্ভবত ফোর্থ ফ্লোরে থাকে, আমি ফ্লোর নাম্বারটা ভুলে গেছি। ওখানে গিয়ে আমাদের সব মেইন সার্টিফিকেট গুলো ওখানে দেখাতে হয়। ওরা জমা নিবে না, শুধু দেখাতে হয়, বাট সবগুলো মেইন লাগবে, একদম আমাদের যেটা অরিজিনাল ওইগুলো দেখাতে হবে। দেখানোর পরে আমাদের ওরা কয়েকটা হোল্ড থাকে, যে মেইন সার্টিফিকেট দেখানো শেষ ওই হোল্ড গুলো উঠে যাবে। হোল্ড উঠে গেলে এবং আরো কিছু ইনিশিয়াল আমাদেরকে কিছু সেমিনার অ্যাটেন্ড করতে হয়, এগুলো অ্যাটেন্ড করার পরে আমরা হচ্ছে কোর্সে এনরোল করতে পারবো ফাইনালি। তো আমাদের কোর্সে এনরোল করার পরে আমরা যে যে কোর্স নিতে চাই ডিপার্টমেন্টে কথা বলে বা গ্রাজুয়েট কোঅর্ডিনেটরের সাথে কথা বলে আমরা কোর্সে আমাদের এনরোলমেন্টটা কমপ্লিট করতে হবে। 6 ক্রেডিট আওয়ার আর 9 ক্রেডিট আওয়ার, যে যেটা নিতে চায়, দুইটা বা তিনটা কোর্স নেওয়ার পরে আমাদের যেটা ফার্স্ট, জাইদ বললো যে অ্যাজ সুন এজ আমাদেরকে আইডি কার্ডটা করে ফেলা দরকার, যেহেতু সবখানে আমাদের এরপর থেকে হচ্ছে আইডি কার্ডের কাজ থাকে। তো আমরা যেটা করব সেটা কোর্স এনরোলমেন্টের পরপরই করতে পারি বা তার পরের দিনও করতে পারি, নট নেসেসারি সবগুলা কাজ একদিনেই করতে হবে, আমি জাস্ট সিরিয়াল বাই বলে যাচ্ছি। আমরা এরপরে ক্লাসরুম বিল্ডিং এর ফোর্থ ফ্লোরে যেতে হয়। ক্লাসরুম বিল্ডিং এর ফোর্থ ফ্লোরে গিয়ে আমরা আমাদের স্টুডেন্ট আইডি কার্ডটা রেডি করতে পারবো, যেটা ওরা সাথে সাথেই দিয়ে দেয়।
ছবি তুলে এবং সাথে সাথে হচ্ছে আইডি কার্ডটা রেডি হয়ে যায়, এরপর থেকে বাসে উঠা বা অন্য যে কোনো কাজ করার জন্য আমরা আমাদের আইডি কার্ডটা ইউজ করতে পারবো। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের আইএসএস থেকে একটা ওয়ার্ক পারমিট সেশন ওরা হেল্ড করে, যেটা হচ্ছে আমাদেরকে সবাইকে জয়েন করতে হয়। জয়েন করাটা আমাদের জন্যই জরুরি এবং ওরা বলে দিবে, সবার ইমেইলেই সম্ভবত লিঙ্কটা চলে আসে যে কখন কখন ওরা ওয়ার্ক পারমিট সেশনটা করবে। এই সেশনের জন্য কিছু স্লট থাকে, তো যে যে স্লট অ্যাভেলেবেল থাকে সবার কাজ হচ্ছে ওই স্লটগুলোতে নিজের আমাদের যে ভার্সিটির ইমেল আইডি আছে ওইটা দিয়ে রেজিস্ট্রেশন করে রাখা এবং সেশনটা ম্যান্ডেটরি অ্যাটেন্ড করা। তো এই সেশনটাতে মূলত হচ্ছে আমাদের ওয়ার্ক পারমিট রিলেটেড এবং আমাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার রিলেটেড যতগুলো কাজ ডকুমেন্ট থাকে সবগুলো কিভাবে করতে হয়, আমাদের ট্যাক্স রিলেটেড কাজগুলো, এগুলো হচ্ছে আমরা এই সেশনটা থেকে জানতে পারি। এবং এই সেশনটাতে খুবই ভালোভাবে হচ্ছে সবকিছু এক্সপ্লেন করা হয়, কি কি ডকুমেন্ট, কি কি সার্টিফিকেট বা কি কি আমাদের লাগবে। তো মূলত যা কাজ থাকে তা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল ডিপার্টমেন্ট থেকে আমাদের ওয়ার্ক পারমিটটা কালেক্ট করা, যেটা হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বলে। ডিপার্টমেন্টে গেলে এটা ডিপার্টমেন্ট দিয়ে দিবে যদি আমরা টিএ বা আরএ হয়ে থাকি, যারা যারা স্কলারশিপ নিয়ে আসছি। তো ওটা ডিপার্টমেন্ট আমাদেরকে এমপ্লয়মেন্ট লেটারটা দেয়। দেন হচ্ছে আমাদের আহ, আমি যতটুকু মনে পড়ে আমাদের এরপরে ওয়ার্ক পারমিট সেশন করার জন্য ওরা আমাদেরকে বলবে যে কিভাবে গ্ল্যাসিয়ারে আমরা ট্যাক্স রিলেটেড ডকুমেন্টস গুলোর জন্য আমাদের ইনফরমেশন গুলো আপডেট করতে পারি। গ্ল্যাসিয়ার বলে একটা ওয়েবসাইট, ওরা হচ্ছে আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে ট্যাক্স রিলেটেড ডকুমেন্টস গুলো আমরা ওখানে আপলোড করি বা ইনফরমেশন গুলো প্রথমে দিয়ে থাকি আর কি। তো এবং সোশ্যাল সিকিউরিটি অ্যাপ্লাই করার জন্য আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা এবং ওইটার জন্য যে রিলেটেড চেকলিস্টটা এটাও হচ্ছে এখানে প্রোভাইড করা হয়। তো এই সেশনটা শেষ করার পরে সবগুলো ডকুমেন্টস যখন আমাদের হাতে থাকবে, ওই সবগুলো ডকুমেন্টস নিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের কাজ হচ্ছে সোশ্যাল সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করে ফেলা। সোশ্যাল সিকিউরিটি অফিসটা এখানে কাছেই আছে, ম্যাপে সার্চ দিলেই পাওয়া যায়। ওখানে দেখে আমরা সবগুলো ডকুমেন্টস নিয়ে আমাদের পাসপোর্ট, ডিপার্টমেন্টাল ওয়ার্কের লেটার এবং হচ্ছে আমাদের I-94, I-20, যেটা কন্টিনিউড I-20 পাওয়া যাবে সেটা সব নিয়ে আমরা হচ্ছে এই অ্যাসেসেন এর জন্য অ্যাপ্লাই করতে চলে যাব, কারণ অ্যাসেসেন না পাওয়া পর্যন্ত আমাদের স্যালারি ঢুকে না। তো স্যালারির জন্য হচ্ছে আমাদের এই অ্যাসেসেন কালেক্ট করাটা জরুরি। এবং অ্যাসেসেন এর অ্যাপ্লাই করে আসার পরে আমাদের এই অ্যাসেসেন কার্ডটা আইএসএস এ ডেলিভার করা হয়। সম্ভবত 10 ওয়ার্কিং ডেজ লাগে। যদি কোনো ভুল না হয়ে থাকে তাহলে 10 ওয়ার্কিং ডেজ এর মধ্যেই চলে আসে। তো আইএসএস থেকে ইমেল আসে যে অ্যাসেসেন কার্ড চলে আসছে, তখন হচ্ছে আমরা অ্যাসেসেন কার্ডটা আইএসএস থেকে কালেক্ট করার পরে আমাদের আরেকটা যেটা কাজ থাকে সেটা হচ্ছে যে গ্ল্যাশিয়ারে আমরা আমাদের ইনফরমেশন গুলো আপডেট করেছিলাম সেখানে গিয়ে আমাদের অ্যাসেসেন নাম্বারটা আপডেট করা, যার ফলে আমরা হচ্ছে ট্যাক্স ট্রিটির জন্য আমাদের এলিজিবল হই। আর যদি এটা আপডেট করা না হয় তাহলে যখন আমরা ট্যাক্স ফাইল ওপেন করি তখন আমরা এই ট্যাক্স ট্রিটিটা পাই না। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট স্টেপ, যদিও বারবার ভার্সিটি থেকে অনেকগুলো ইমেল দিয়ে এগুলো হচ্ছে বলে দেওয়া হবে। এখানে আমি জাস্ট একটু বলে দিলাম যে আমাদের কাজগুলো আসলে কি কি থাকে। আর আরেকটা ব্যাপার, আমাদের এখানে আসার পরে সিম নিয়ে আমরা একটু সমস্যার মধ্যে পড়ি। আইএসএস থেকে কিছু ফ্রি মিন্ট সিম দেওয়া হয় 1 মাসের জন্য। এটা আনলিমিটেড না, এটা হয়তো আগে আসলে আগে পাবেন এই টাইপের থাকে। আমি আমাদের সময় ছিল না বা আমি জানতাম না, বাট এবার শুনলাম যেটা নাকি আছে। তো এটা 1 মাস আইএসএস প্যাকেজটা কিনে রাখে, এটা 1 মাস ফ্রি ইউজ করা যায়, এরপরে কন্টিনিউ করতে হলে সিমটা আইএসএস থেকে কিনতে হবে, আদারওয়াইজ আইএসএস এ ফেরত দিয়ে দিলেই হবে, 1 মাসটা ফ্রি থাকে। তো এটাই হচ্ছে মূলত পেপার ওয়ার্কের কাজ, যেটা আমার পার্ট থেকে আমার কভার আপ করার কথা ছিল। পরবর্তী সেশনটা আমার মনে হয় সামিন হেল্প করবে। থ্যাংক ইউ আপু। এরপরে আসলে হচ্ছে মাহমুদুলের বলার কথা, আমাদের স্পোর্টস সেক্রেটারি। ও হচ্ছে ইউনিভার্সিটি হেলথ সার্ভিস নিয়ে কথা বলবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপু যেটা বললো মিন্ট মোবাইলের ব্যাপারটা, হ্যাঁ সবাই একটু তাড়াতাড়ি একটা ফোন নিয়ে নিয়ে আসলে তাহলে অনেক হেল্প হবে, সবকিছু অনেক ইজি হয়। তো মাহমুদুল কি আছে? জি ভাই। ওকে, স্টার্ট করে দাও। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে, আমি মাহমুদুল হাসান, আমি এখানে পিএইচডি করতেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি বিএসএ তে স্পোর্টস সেক্রেটারি হিসেবে আছি। তো আমি হচ্ছে এখানে ইউনিভার্সিটি হেলথ সার্ভিস নিয়ে কথা বলবো।
সো বেসিক্যালি আমরা হচ্ছে যে ডিপার্টমেন্টে দেখা করার পরে আমাদের মেইনলি প্রথম কাজ থাকবে হচ্ছে যে আমাদের ইউএইচএস বা ইউনিভার্সিটি হেলথ সার্ভিসে বিল্ডিং এ যাওয়া। সো আমাদের হচ্ছে কিছু ডিপার্টমেন্টাল হোল্ড থাকে। হোল্ড গুলো হচ্ছে আইএসএস হোল্ড, তারপর হচ্ছে সার্টিফিকেটের একটা হোল্ড থাকে, অ্যান্ড একটা হচ্ছে আমাদের মেডিকেল হোল্ড থাকে। অ্যান্ড মেডিকেল হোল্ডটা, এগুলা যদি হোল্ড গুলা ক্লিয়ার না করি তাহলে হচ্ছে আমাদের মেইনলি কোর্স এনরোলমেন্ট এগুলা করা যায় না আর কি। সো আমাদের হচ্ছে যে যারা হচ্ছে যে আমরা জানি আমাদের কিছু ভ্যাকসিন নিতে হয়। সো আমাদের এই যে হেপাটাইটিস বি অ্যান্ড এমএমআর এইসব ভ্যাকসিন যদি বাংলাদেশ থেকে দিয়ে আসি তাহলে তো কোনো প্রবলেম নাই, আমাদেরকে জাস্ট হচ্ছে ওগুলার পেপার গুলো হচ্ছে ইউএইচএস এ যা শো করতে হবে। আর যদি কেউ যদি না দেওয়া থাকে তাও কোনো প্রবলেম নাই, আপনাকে হচ্ছে যে ইউএইচএসসি হচ্ছে এই এই ফ্যাসিলিটিটা দিবে। তারা হচ্ছে যে আপনার একটা ফর্ম করে দিবে ভ্যাকসিন গুলো নেওয়ার জন্য। এখন আপনাকে হচ্ছে আহ, একটা আপনি হচ্ছে ইউনিভার্সিটির হেলথ সার্ভিসের ওয়েবসাইটে যে যে কোনো একটা নিজের পছন্দ মতো ডেট নিয়ে এই ভ্যাকসিন গুলা দিতে পারবেন। সো এখন ইউএইচএস এ যাওয়ার পর প্রথম হচ্ছে আমাদের একটা ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার জন্য হচ্ছে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে একটা হচ্ছে CWID আমাদের। সেটা হচ্ছে আমরা যদি ওকে স্টেটের মেইল যদি আপনারা পেয়ে থাকেন ওইখানের মধ্যে আপনাদের একটা CWID দেওয়ার কথা, যেটা হচ্ছে এ দিয়ে শুরু। ওই আইডিটা অনেক ইম্পর্টেন্ট এখানে। অ্যান্ড হচ্ছে যে আমাদের I-94 কখন ইউএসএ ঢুকছি বা ওই ইনফরমেশনটা ফিল আপ করে হচ্ছে আমাদের হচ্ছে ইউএইচএস এর প্রথম কাজটা শুরু। অ্যান্ড দেন এই ইউএইচএস এ আপনার ওইখানের মতো ওরা একটা টেস্ট করবে, টিবি টেস্ট। অ্যান্ড টিবি টেস্টটা করার পরে অনেকের হচ্ছে টিবি ধরা খায় আর কি। তো এটাতে কোনো ঘাবড়ানোর দরকার নাই, নেগেটিভ আসলে তো ওকে, ঘাবড়ানোর দরকার নাই। ওরাই হচ্ছে এই ইউএইচএস এই ফ্যাসিলিটিটা দিবে। আপনার টিবি টেস্ট যদি ধরা খায় আপনাকে হচ্ছে যে তারা হচ্ছে যে ইউনিভার্সিটিতে একটা লাইক 1 মান্থ বা 2 মান্থের একটা সার্ভিস দিয়ে থাকে, যেটা হচ্ছে আপনাকে চেক আপ করে বা হচ্ছে কিছু ভ্যাকসিন বা মেডিসিন দিয়ে দেয় আর কি। তো ওইটা হচ্ছে কোনো প্রবলেম হবে না, ঘাবড়ানোর কিছু নেই। আর হচ্ছে ইউনিভার্সিটি হেলথ সার্ভিস আমরা জানি হচ্ছে যে আমাদের হচ্ছে $25 করে হচ্ছে যে আপনাদের বার্সার বার্সার মানে হচ্ছে আমাদের যেখানে স্যালারি ঢুকে ওখান থেকে হচ্ছে কেটে দিবে। তো ইউনিভার্সিটি হেলথ সার্ভিসটা নেওয়ার জন্য আমাদের হচ্ছে যেটা করতে হবে, আমাদের হচ্ছে 6 ক্রেডিট, আমরা যেহেতু গ্রাজুয়েট স্টুডেন্ট আমাদের 6 ক্রেডিট বা তার চেয়ে বেশি ক্রেডিট যদি আমরা নিয়ে থাকি তাহলে অটোমেটিক্যালি আমরা হচ্ছে এই ফ্যাসিলিটিটা পাবো। বাট যদি এর চেয়ে কম নিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার এই ফ্যাসিলিটিটা পাবেন না। অ্যান্ড আপনি হচ্ছে তারা হচ্ছে একটা $25 ইন্স্যুরেন্স প্রোভাইড করে। এটা হচ্ছে ইউনাইটেড কোম্পানি এটা হচ্ছে প্রোভাইড করে। বাট আপনি নিজে চাইলেও অন্য কোনো কোম্পানিটা ইউজ করতে পারেন, যেটা হয়তো ইউনাইটেডের চেয়ে আরো বেশি ইয়ে দিবে, বাট ওগুলো হচ্ছে একটু হায়ার কস্ট হইতে পারে। বাট এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের F2 দের জন্য কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই। আমরা হচ্ছে 0.25 হেলথ পেয়ে থাকি, মানে হচ্ছে একজন পার্সনের জন্য পাবো আমরা হচ্ছে। সো আপনি যদি স্টুডেন্ট হন আপনি পাবেন। তো আপনার হচ্ছে যদি ফ্যামিলি মেম্বার থাকে তাদের জন্য হচ্ছে আপনি ইউএইচএস এর সাথে কথা বলেও ওইখানে বিভিন্ন কোম্পানির লিস্ট করা আছে, আপনি ওইখান থেকে হচ্ছে হেলথ সার্ভিসটা নিয়ে নিতে পারেন। আর হেলথ সার্ভিসটা এখানে নেওয়া অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে হেলথ কস্ট হচ্ছে অনেক বেশি। আমরা যদি ইউনিভার্সিটি হেলথ সার্ভিসে আমাদের ম্যাক্সিমাম কাজ হয়ে যায়। সো ওইখানের মধ্যে আমরা যদি যাই আমাদের ম্যাক্সিমাম হেলথ হচ্ছে যে সার্ভিস গুলো ওগুলা ফ্রি। অ্যান্ড যদি কোনো ভাইটাল বা হচ্ছে অপারেশন বা রিলেটেড কিছু হয় ওগুলো হচ্ছে ইউনিভার্সিটি হয়তো 85 থেকে 90% কাভার করে। বাকিটা হচ্ছে হয়তো আপনাকে পে করতে হবে। সো এই কারণে হচ্ছে ফ্যামিলি মেম্বারের জন্য নেওয়া ইম্পর্টেন্ট। যদি আপনি সার্ভিসটা নেন হয়তো আপনাকে $30 বা $40 করে দিতে হবে, বাট আপনার হচ্ছে যে ওই বড় ধরনের কোনো পে করতে হবে না। আর আমাদের সবসময় হচ্ছে যে ইউনিভার্সিটি কোনো প্রবলেম হইলে আমাদেরকে সবসময় হচ্ছে ইউনিভার্সিটি হেলথ সার্ভিসের নাম্বারে কল করতে হবে বা যোগাযোগ করতে হবে। অনেকে হচ্ছে ইউএসএ তে এসে মনে করে যে আমরা ইমার্জেন্সি 911-এ কল করব। 911-এ যদি আপনি কল করেন তাহলে আপনি যদি সেফটি পারপাসে কল করেন ওইটা হচ্ছে কোনো সমস্যা নাই। বাট যদি মেডিকেল সার্ভিসের জন্য হয় তাহলে ওরা যদি অ্যাম্বুলেন্স যদি আপনার বাসায় পাঠায় তাহলে আপনাকে $5 থেকে $10,000 পে করতে পারে। ওখানে অনেক হাই ফ্যাসিলিটির অ্যাম্বুলেন্স থাকে। আর অবশ্য ওই 5 থেকে 10,000 পে করলেও আপনার হয়তো ওয়েবার দিয়ে হচ্ছে হয়তো আপনি 80% কাভার করবে, তারপর আপনাকে ধরেন $1,000 মতো দিতে হবে। সো এই হ্যাসেলটা অনেকেই না বুঝে 911-এ কল করে
প্রবলেম ফেস করে। সো আপনাকে হচ্ছে যে মেইনলি কল করতে হবে কোনো মেডিকেল ইয়ে হলে ইউনিভার্সিটি হেলথ সার্ভিসে, কারণ ওইখানের ম্যাক্সিমাম জিনিসপত্র হচ্ছে আমাদের জন্য ফ্রি করা। অ্যান্ড ওরাই হচ্ছে যে যদি আপনার বড় ধরনের কোনো প্রবলেম হয়, ওরাই হচ্ছে ওদের ইন্স্যুরেন্স থ্রুতে বিভিন্ন বা স্টিল ওয়াটার মেডিকেল ওদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করে হচ্ছে আপনার হেলথের জিনিসগুলা দেখবে। বাট আপনি নিজে থেকে যদি আহ, বাইরের কোনো মেডিকেলে যান, তাহলে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কাভার করবে কিনা এটা তো আপনি জানেন না, অনেক বেশি হয়তো পে করা লাগবে। তো এটা মনে রাখতে হবে। আর হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি হেলথ সার্ভিসের জিনিসগুলো অনেক ইজি। আপনি যদি ইউএইচএস ওকে স্টেট লেখেন, তাহলে হচ্ছে যে আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন। সেখানের মধ্যে হচ্ছে যে আপনার মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা সব ডিটেলস ওইখানেই আছে। অনেকে কি করে ইউএইচএস ওএসইউ লেখে, ওএসইউ মেইনলি লিখলে হচ্ছে ওহাইও স্টেট ইউনিভার্সিটি এসে করবে। সো আমরা বেসিক্যালি এখানে ওএসসি তে কোনো কিছু লিঙ্ক চাইলে হচ্ছে আপনারা অবশ্যই ওকে স্ট্রিট লিখেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি হচ্ছে সবকিছু পেয়ে যাবেন আর কি। তো এখানে হচ্ছে আমি চাইলে হচ্ছে আপনাদেরকে দেখাইতেও পারি যে এখানে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে যে মেইনলি এই ওয়েবসাইটটার মধ্যে যাব। সো ওকে, সো বেসিক্যালি হচ্ছে আপনি আপনি হচ্ছে ইউএইচএস যদি ওকে স্টেট যদি লিখেন, সো আপনার হচ্ছে ওয়েবসাইটটা চলে আসবে। সো এইখানের মধ্যে গিয়েই হচ্ছে আপনার ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। সো এইখানের মধ্যে বেসিক্যালি হচ্ছে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে নিড অ্যান অ্যাপয়েন্টমেন্ট। অ্যান্ড আপনি হচ্ছে যে অন্য কোনো সার্ভিস যদি নিতে চান, সো এইখানের মধ্যে আপনি লগ ইন করে হচ্ছে ইয়ে করতে পারবেন। সো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বা আপনার স্টুডেন্ট পোর্টাল জন্য হচ্ছে এখানের মধ্যে আপনাকে ওকে স্টেটের মেইল বা পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনাকে ঢুকতে হবে। অ্যান্ড তারপরে হচ্ছে আপনি ওইখানের মধ্যে সব ধরনের ডিটেলস হচ্ছে পেয়ে যাবেন বেসিক্যালি যে ওকে, এটা হচ্ছে আমাদের ডাবল। সিকিউরিটি। ওকে, সো সো এইখানের মধ্যে আপনি হচ্ছে আপনার ডেট অফ বার্থ জাস্ট লিখলেই হবে। সো এখানের মধ্যে সবকিছুই রয়েছে। সো সব ডিটেলস বা আপনার কোন ভ্যাকসিন দিতে হবে বা ভ্যাকসিনের জিনিসগুলো আপডেটেড কিনা। সো আমি কিছুই ভ্যাকসিন দিয়ে আসি নাই। সো আমি এখান থেকে সব নিয়েছি, এগুলো হচ্ছে আমার। তো এগুলো হচ্ছে কমপ্লিট আছে। সো আপনাকে হচ্ছে এখান থেকে আপনি সবগুলো নিতে পারেন বা আপনার আর টিবি টেস্টটাও এখানে অনেক ইম্পর্টেন্ট, কিন্তু বেসিক্যালি অনেকের হচ্ছে টিবি টেস্টটা পজিটিভ আসে। সো ওইটা হচ্ছে ওরাই ব্যবস্থা করে নেবে। আর আপনি যদি কখনো মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, এখানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি হচ্ছে আর যদি ক্যান্সেল করতে চান 2 ঘন্টা আগেই ক্যান্সেল করতে হবে, বা 1 ঘন্টা 1 থেকে 2 ঘন্টা আগে ক্যান্সেল করতে হবে। আপনি যদি ওই টাইমে যদি না পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু আপনাকে $35 ফাইন দিবে আর কি। সো এই জিনিসগুলো আমরা মেনটেন করার চেষ্টা করব। সো এতটুকুই। থ্যাংক ইউ। এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এখানে যে ভ্যাকসিন গুলো মাহমুদুল দেখাচ্ছে ওর নিচ্ছে, এটার জন্য ওর কোনো এক্সট্রা পে করতে হয়নি। তো এই ভ্যাকসিন গুলা ইউনিভার্সিটি মানে অথরিটি এটা পে করে দেয় আর কি। সো ইউএইচএস এর ম্যাক্সিমাম সার্ভিসই হচ্ছে আমাদের ফ্রি। সো শুধু হালকা কিছু মেডিসিন বা এগুলোর জন্য আমাদের কিছু পে করতে হয়, বাট ইউএইচএস আপনি ম্যাক্সিমাম জিনিসপত্র ফ্রি পাবেন। বাট ইউএইচএস এর বাইরে যদি কিছু করেন, তাহলে কিন্তু অনেক পে করতে হবে। ইউএস এর হেলথে কিন্তু অনেক বেশি কস্টলি হেলথে। মাহমুদুল, আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে কারো যদি মনে হয় যে কোন একটা ভ্যাকসিন আমি হয়তো আগে নিছিলাম বাট আমি শিওর না ভ্যাকসিন আমি আগে নিছিলাম কিনা, তো সেক্ষেত্রে আপনি ফ্রিতে ওদের বলতে পারেন যে আমার রক্তটা টেস্ট করে অ্যান্টিবডি চেক করে দেখা যে এই ভ্যাকসিন কি আমি আগে আসলে নিছিলাম কিনা। তো সেটাও ফ্রি। তো যদি আপনি ভ্যাকসিন আগে নিয়ে থাকেন ওইটা, তাহলে ওটা স্কিপ করতে পারেন। হ্যাঁ, তবে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কেউ কোনো ভ্যাকসিন নিয়ে থাকেন আপনি বলেন, অবশ্যই ডকুমেন্ট দেখালে হয়ে গেল, না দেখালে ওরা দিয়ে দিতে হবে। আর ফ্রি বলতে ভাই যাদের ইন্স্যুরেন্স সহ অফার লেটারে, হ্যাঁ, যারা সেলফ ফান্ডে আসতেছেন তাদের জন্য একটা আলাদা করে ইন্স্যুরেন্স কিন্তু এনরোল হতে হবে, তারপরে আপনি ফ্রি। তো ইন্স্যুরেন্স নাই মানে আপনার ফ্রি নাই, ইন্স্যুরেন্স আছে মানে আপনার ফ্রি। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে। ওকে, থ্যাংক ইউ মাহমুদুল গুছানো প্রেজেন্টেশনের জন্য। আর কয়েকদিন আগে মনে হয় সিয়াম ভাই গ্রুপে বলছিল যে এখানে আমাদের কিন্তু ডেন্টালটা ইন্স্যুরেন্স কভার করে না। হ্যাঁ, দাঁতের কোনো সমস্যা ইন্স্যুরেন্স কভার করে না, এবং দাঁতের কোনো কিছু ট্রিটমেন্ট করতে গেলে অনেক কস্টলি। তো দাঁতের যদি আমি জানি না, হয়তো বেশি দিন নাই সবার এখানে ফ্লাইটের, বাট তাও কেউ যদি দেরি করে আসেন, কারো হাতে যদি সময় থাকে, দাঁতের যদি সমস্যা থাকে দেখায় আসেন। একটা দাঁত যদি পারেন তুলে আসেন, কারণ এখানে সেগুলোর কস্ট অনেক বেড়ে যায়। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ মাহমুদুল। এরপর হচ্ছে আমাদের
ব্যাংকিং নিয়ে কথা বলবে আমাদের জিএস সামি। আমার স্ক্রিন কি দেখা যায়? এখনো আসে নাই, এখন আসছে। সো ফার্স্ট অফ অল আমার পরিচয় দিই। আমি সামিন ইয়াসির আহমেদ। আমি আছি বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে জেনারেল সেক্রেটারি হিসেবে। আর কারেন্টলি আমি মাস্টার্স করতেছি মেকানিক্যাল অ্যান্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমার আজকে টপিক হচ্ছে ব্যাংক নিয়ে, বাট ব্যাংকিং এর ওখানে যাওয়ার আগে আমি যখন ওই ফ্লাইট এগুলো নিয়ে দেখতেছিলাম, তো একটা জিনিস আমার মাথায় আসলো যে যদি ইন কেস কেউ ফ্লাইট মিস করে থাকে, তো লাইক অনেক সময় হয় যে আপনি যখন ইউএসএ তে আসার পরে আপনার যে ফ্লাইট গুলো আছে কানেক্টিং ফ্লাইট আর কি, তো যদি আপনার কানেক্টিং লাইক ট্রানজিটের টাইমটা যদি খুব কম হয়, তো অনেক সময় দেখা যায় যে আপনার ফ্লাইটটা মিস হতে পারে। তো যদি আপনার ইনকেস কেউ ফ্লাইট মিস করে থাকে, আপনারা কেউ ওখানে প্যানিক না করে আপনারা আপনি যে এয়ারলাইন্সে আসছেন তাদের সাথে কন্ট্যাক্ট করেন এয়ারপোর্টে, এবং ওনাদেরকে বললেন, ওনারা ডেফিনেটলি আপনাকে নেক্সট ফ্লাইটে ইয়ে করে দিবে, নেক্সট অ্যাভেলেবেল ফ্লাইটে আপনাকে হচ্ছে আপনার ব্যবস্থা করে দিবে। আর আপনার যে রাইডার আপনাকে পিক করতে যাবে, আপনার কাইন্ডলি ওই টাইমে রাইডারটাকে জানাই দিয়েন, যেন হচ্ছে, কারণ আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলে অনেক সময় অনেকে কানেক্টিং ফ্লাইট মিস করে, বাট রাইডারকে জানাই রাখে যে আমি এই টাইমে গিয়ে পৌঁছাবো, বাট রাইডার গিয়ে দেখে যে এয়ারপোর্টে নাই, তখন তার একটা হিউজ হ্যাসেল হয়। তো এই ধরনের হ্যাসেল আমরা অ্যাভয়েড করার জন্য যে সব ইউএস এর বেশিরভাগ এয়ারপোর্টে আপনার ওয়াইফাই আছে। তো এই ধরনের হ্যাসেল অ্যাভয়েড করার জন্য আপনার ওয়াইফাই কানেক্ট করে কাইন্ডলি আপনার যে রাইডার আছে তাকে জানিয়ে দেন যে আমার এরকম প্রবলেম হতেছে, আই উড বি লেট বা সামথিং, সো দ্যাট সে সেভাবে ম্যানেজ করতে পারে। আর লাগেজ নিয়েও একটা প্রবলেম হয়, অনেক সময় দেখা যায় যে আপনি চলে আসছেন হয়তো ফ্লাইটটা ধরে কোনোভাবে, কিন্তু আপনার লাগেজ গুলো তারা ওই টাইমে, যারা গ্রাউন্ড হ্যান্ডলিং করে তারা হয়তো ওই টাইমে লাগেজ গুলো শিফট করতে পারে না। তো তারা হয়তো পরের ফ্লাইটে লাগেজ গুলো পাঠিয়ে দিবে বা এরকম কিছু, অথবা অনেক সময় তারা এয়ারলাইন্স কর্তৃপক্ষ আপনার বাসার যে অ্যাড্রেস সেখানেই আপনার আপনার লাগেজ গুলো পৌঁছায় দেয়। তো ওগুলা যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে সে পৌঁছায় গেছে কিন্তু লাগেজ গুলো আনফরচুনেটলি আসে নাই, সেই ক্ষেত্রেও আপনারা কেউ প্যানিক করবেন না, আপনারা এয়ারলাইন্সকে জানাবেন, তারা ডেফিনেটলি ইনিশিয়েটিভ নিয়ে আপনাদের লাগেজ গুলোর ব্যবস্থা করে দেবে। কাম নেক্সট স্লাইড। তো আমার মেইন টপিক ছিল আজকে ব্যাংকিং। তো আমাদের স্টিল ওয়াটারে দুইটা অ্যাভেলেবেল ব্যাংক আছে, একটা হচ্ছে চেজ ব্যাংক আর মিড ফার্স্ট ব্যাংক। তো নর্মালি আমাদের এখানে বেশিরভাগ বাঙালি যারা আছে স্টুডেন্ট হিসেবে সবাই চেজ ব্যাংকে অ্যাকাউন্ট খোলে। চেজ ব্যাংকটা ওয়েল রিনাউন্ড ইউএসএ তে। চেস ব্যাংকে আমাদের নর্মালি দুই ধরনের, যখন আমরা চেস ব্যাংকে ওখানে অ্যাকাউন্ট খুলতে যাব, ওখানে যারা থাকে ওদের ব্যাংকের, তারা আমাদেরকে নর্মালি রিকমেন্ড করে আমরা দুই ধরনের ব্যাংকিং যাতে করি, মানে দুই ধরনের অ্যাকাউন্ট যাতে খুলি ওইখানে, চেকিং এন্ড সেভিংস অ্যাকাউন্ট। যদি আপনার দুইটা অ্যাকাউন্টই খোলা থাকে তাহলে ওরা কিছু এক্সট্রা চার্জ এটা অ্যাভয়েড করতে পারে। আর এখানে যখন আপনারা আসবেন ওইখানে তখন হচ্ছে মানে ফলে সবচেয়ে বড় ইনটেক হয় ওইসিতে ফলে, তো ওই সময় আরো অনেক স্টুডেন্ট এখানে আসবে। তো সবাই চাবে ওই সময় গিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে। তো আপনাদের এখানে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এখানে লিংক থাকে, আপনি যদি গুগলে গিয়ে জাস্ট সার্চ দেন যে চেজ ব্যাংকিং অ্যাপয়েন্টমেন্ট, দেন আপনি ওখানে লিংক পাবেন, সেখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন দিবেন এবং সহজে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতে পারেন। দেন ওই অ্যাপয়েন্টমেন্টের টাইমে গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। কিন্তু আপনি যদি ডিরেক্টলি ব্যাংকে চলে যান এবং সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলতে চান, তখন হয়তো আপনি সেখানে সেটা নাও পারেন, কারণ ওদের যে অফিস আওয়ারটা ওইটা দেখা যায় যে এই যখন অগস্ট মাসের দিকে আপনারা আসবেন তখন খুবই রাশ আওয়ার চলে, এবং ওই সময় অ্যাপয়েন্টমেন্ট ছাড়া গেলে দেখা যাবে আপনার আননেসেসারি হ্যাসেল হবে। দেন আরেকটা ব্যাংক হচ্ছে মিড ফার্স্ট ব্যাংক। মিড ফার্স্ট ব্যাংকও ভালো, এটা সর্ট অফ লোকাল ব্যাংক। এখানেও হচ্ছে আপনার চেকিং অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং এটা হচ্ছে এখানে এই মিড ফার্স্ট ব্যাংকে অনেকগুলো বুথ টুথ আছে, তো যদি কেউ ক্যাশ ক্যাশ আউট করতে চান বা কিছু, সেক্ষেত্রে আপনার মিড ফার্স্ট ব্যাংকে কনসিডারেশন আনতে পারেন। দেন আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন আপনার নেসেসারি যে ডকুমেন্ট গুলো ক্যারি করতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট, ভিসা, I-20 ফর্ম, দেন আপনার প্রুফ অফ অ্যাড্রেস এন্ড I-94। প্লিজ এই ডকুমেন্ট গুলা না নিয়ে কেউ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যায় না, তো দেখা যাবে তখন আবার আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার অ্যাকাউন্ট খুলতে যাওয়া লাগবে, আননেসেসারি কিছু হ্যাসেল হবে। আর হচ্ছে সবাইকে আমি রিকমেন্ড করবো চেকিং সেভিং দুই ধরনের অ্যাকাউন্টই খোলেন, যাতে হচ্ছে আপনার আননেসেসারি চার্জ গুলো আপনার দেওয়া না লাগে। আর ওইটা যেটা আগে বললাম স্কেজুল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, আপনার ডেফিনেটলি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন যাওয়াটা প্রেফার করি আমি। আর হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন ওরা অনেক ধরনের জিনিসে আপনাকে সাইন করতে বলবে। তো আপনার যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে তো ডেফিনেটলি আপনি কোশ্চেন করে তার সাথে ক্লিয়ার হয়ে নিয়েন কোনো কিছুতে সাইন করার আগে বা ওদের কোনো
ওরা অনেক ধরনের অফার দেয় বা কোনো অনেক কিছু বলে, তো এটা আপনি না শিওর হয়ে কোনো কিছুতে আর কি আপনি অ্যাকসেপ্ট করেন না বা সাইন করেন না। আর ট্রাই করেন অনলাইন আর মোবাইল ব্যাংকিং সাথে রাখতে, কারণ আপনার এখানে মোবাইল ব্যাংকিংটা অনেক ইম্পর্টেন্ট টাকা ট্রানজাকশন করার জন্য। দেন ক্রেডিট কার্ড। তো এখানে ইউএসএ তে ক্রেডিট কার্ডটা খুবই ইম্পর্টেন্ট, আর আমরা যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসতেছি, আমাদের কোনো ক্রেডিট হিস্ট্রি থাকে না। তো সেই ক্ষেত্রে নর্মালি ক্রেডিট হিস্ট্রি ছাড়া ছাড়া শুধুমাত্র একটা ব্যাংকে ক্রেডিট কার্ড অফার করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সেটা হচ্ছে ডিসকভার। তো আপনারা আপনারা ক্রেডিট কার্ডের এটা তখনই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যখন হচ্ছে আপনাদের এসএসএন নাম্বার আসবে। এসএসএন নাম্বারটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। তো এসএসএন নাম্বার আসার পরে আপনারা হচ্ছে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর ক্রেডিট হিস্ট্রিটা ইউএসএ তে খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি এখানে সেটেল ডাউন করতে চান, তো আপনি যখন লাইক হোম লোন আর কার লোন নিবেন, তো আপনার যদি একটা ভালো ক্রেডিট হিস্ট্রি থাকে, তো এগুলা হোম লোন কার লোন পাইতেও আপনাকে হেল্প করবে। অনেক ক্ষেত্রে অনেকে বলে যে ইভেন গ্রিন কার্ডের ক্ষেত্রে আপনার যদি একটা ভালো ক্রেডিট হিস্ট্রি থাকে, সেটা আপনাকে হেল্প করবে। আর হচ্ছে এখানে ট্রাই করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্রেডিট কার্ডটা নিয়ে নেওয়ার, তাহলে হচ্ছে আর কি আপনার ক্রেডিট হিস্ট্রিটা বিল্ড করতে সুবিধা হবে। এই ব্যাংক রিলেটেড যদি আর কারো কোনো প্রশ্ন থাকে আমাকে সবার শেষে জিজ্ঞেস করতে পারেন, অথবা যে কোনো সময় পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সামিন। সামিন। ভাই, আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, 1 মিনিটের কম। শিওর, বলেন। এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যাপারে পুরা এখানে একটা সিস্টেম আছে ইউএসএ। ম্যাক্সিমাম জিনিস ওই যে রেফারাল বলে এটাকে। যেমন ধরেন আপনার যদি পরিচিত কেউ আপনাকে অনেক হেল্প করছে, বিশেষ করে যেমন ক্রেডিট কার্ডের ব্যাপারে, আপনি যদি নিজস্ব ভাবে একাই অ্যাকাউন্ট খুললেন, কিন্তু আপনি যদি কোনো ফ্রেন্ডের কোনো রেফারাল কোড ইউজ করেন, সেক্ষেত্রে সম্ভবত $100 ডিসকভারের জন্য আপনিও বোনাস পাবেন, এবং আপনি যার রেফারাল ইউজ করবেন তিনিও পাবেন। তো এটা অনেকেই না জেনে হয়তো নিজেই খুলে ফেলে, আপনার $100 লস। যদি আমাদের কি কাউকে হেল্প করতে নাও চান, কাজে আপনার পরিচিত কেউ থাকলে অথবা যে কারো কাছ থেকে, চেস ব্যাংকের ক্ষেত্রেও সম্ভবত এটা $150। তো এটা আপনার জন্য হিউজ মানি, ইভেন যাদেরকে আপনি হেল্প চাচ্ছেন বা করছেন। এরকম অনেক কিছুতেই আছে, যে কোনো জায়গায় কোনো কিছু এ ধরনের মানে ফিনান্সিয়াল ডিল করতে গেলে আগে এগুলো একটু জেনে নেবেন, যারা আগে ইউজ করছে তাদের কাছ থেকে। হ্যাঁ, আর হচ্ছে আমি একটা জাহিদ জিনিস ভাই। অ্যাড করতে চাচ্ছিলাম। এক সেকেন্ড। হ্যাঁ। আচ্ছা, সাকিব বল। ভাই, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম, ভুল হলে কারেক্ট করে দিন। সেটা হচ্ছে যে Okay. কানেক্টিং ফ্লাইট, মানে যারা যদি একটা ফ্লাইট যদি কেউ মিস করে, সেক্ষেত্রে হচ্ছে যে ওই এয়ারলাইন্সই হচ্ছে আপনাকে পরবর্তী ফ্লাইট ঠিক করে দেবে। কিন্তু আপনার যদি লে ওভারটা হচ্ছে অনেকক্ষণ হয়, তখন হচ্ছে যে ওরা আপনাকে দেখছে হোটেল বা এরকম কিছু ঠিক করে দেবে। তো আমার টার্কিশ এয়ারলাইন্সে ছিল, আমি কানেক্টিং ফ্লাইটটা মিস করছিলাম, ওরা হোটেলও ঠিক করে দিছিল, কিন্তু আমি হচ্ছে যে এয়ারপোর্ট থেকে বাইরে বেরোতে গেলে আমার হচ্ছে ভিসা লাগতো। টার্কিশের এখানে একটা ভিসা লাগতো। তো এখন ওই ভিসা যে কিভাবে নেব, এটা হচ্ছে এয়ারপোর্টের কেউ বলতে পারে না। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে এক ডুয়েল কারেন্সি কার্ড যদি থাকে, তাহলে হচ্ছে আপনি অনলাইনে যে ওদের ওই ভিসাটা, ই ভিসাটা নিতে হয়। তো এই জন্য আমি বলবো যে কারো যদি টার্কিশ এয়ারলাইন্সে থাকে বা অন্য কোনো এয়ারলাইন্স, আপনারা হচ্ছে একটা ডুয়েল কারেন্সি কার্ড সাথে রাখতে পারেন। যদি ইমার্জেন্সি কেসে এরকম ভিসা, ই ভিসা নিতে হয়, তাহলে হচ্ছে যে আপনি নিতে পারবেন নিজে নিজেই আর কি। ডুয়াল কারেন্সি কার্ড না? আচ্ছা, ওকে, আমিও জানতাম না এটা। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আম ওকে, থ্যাংক ইউ সামিন। আম এরপরে আমাদের শিডিউলে আছে হলো গ্রসারি, লন্ড্রি, শপিং এবং অন্যান্য জিনিস নিয়ে কথা বলবে আমাদের ভাইস প্রেসিডেন্ট ঋতিপ্রভা আপু। আপু, একটু স্ক্রিন শেয়ার করেন। আমি করতেছি দাঁড়াও। আচ্ছা, আর সামিন তো মনে হয় এখানে আছে না, কলে? হ্যাঁ ভাই। হ্যাঁ, তুই 2-3 লাইনে ক্রেডিট হিস্ট্রি ব্যাপারটা কি অ্যাকচুয়ালি একটু বলে দিতে পারিস? অনেকে হয়তো জানবে না, আমি যেমন জানতাম না আসার আগে। বা ক্রেডিট credit score হিস্ট্রি ব্যাপারটা কি? বলতে ক্রেডিট হিস্ট্রি বলতে যেটা বোঝানো হচ্ছে যে এখানে লাইক আপনি যদি পেমেন্ট গুলা ঠিক টাইমে করেন, লাইক আপনি প্রথম মাসে নর্মালি এখানে যেটা হয়, নর্মালি যে ডিসকভারি ক্রেডিট কার্ড গুলো দেয়, কারো কারো 6 মাসের এপিআর দেয়, কারো কারো 14 মাসের এপিআর দেয়। তো ওই 6 মাস বা 14 মাসের পিরিয়ডে আপনি যেটা খরচ করবেন ওটা ফুললি আপনি না পে করলেও হবে, একটা মিনিমাম অ্যামাউন্ট থাকে, ওইটা আপনার পে করে দিতে হয়। বাট যদি আপনি কোনো কারণে কোনো একটা পেমেন্ট মিস করেন, তখন আপনার ক্রেডিট মানে স্কোর অনেক কমে যায়। তো সবাই যেটা রিকমেন্ড করে যে প্রথম 6 মাস বা 14 মাস যে যে কয়দিন এপিআর পায়, তো ওই ওই টাইমে যাতে কোনো পেমেন্ট কোনোভাবে কেউ মিস না করে। আর যদি আপনি ফুল পেমেন্ট নাও করতে পারেন, তাহলে অ্যাটলিস্ট যেটা মিনিমাম পেমেন্ট ওইটা দিয়ে ওটা যদি পে করে দেন, তাহলে আপনার ক্রেডিট হিস্ট্রিতে প্রভাব পড়বে না। বাট লাইক ওয়ান্স আপনার
এপিআর এর টাইমটা শেষ হয়ে গেল, 6 মাস বা 14 মাস দিয়ে যেটা পাবে, দেন আপনাকে হচ্ছে প্রত্যেক মানে যেটা আপনি খরচ করবেন 1 মাসে, সেটা পরবর্তী মাসের মধ্যেই দিয়ে দিতে হবে। তাছাড়া আপনাকে আদারওয়াইজ আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে। তো এইভাবে আর কি ক্রেডিট হিস্ট্রি বিল্ড করা যায়, যে আপনি পেমেন্ট মিস করবেন না, এবং ওই এপিআর কয়দিন আছে এটা দেখবেন যখন ক্রেডিট কার্ড আসবে আপনার, এবং সেভাবে মাথায় রেখে আপনি হচ্ছে খরচ করবেন। নর্মালি এখানে যেটা হয় যে প্রথম 6 মাস পরে ক্রেডিট কার্ড ইউজ করার পরে আপনার হচ্ছে ক্রেডিট স্কোরটা আসে। তো ক্রেডিট স্কোর একবার চলে আসলে তখন মানুষ দেখা যায় যাদের ক্রেডিট স্কোর ভালো থাকে তারা নর্মালি আমেরিকান এক্সপ্রেস বা আরো চেস ব্যাংকের অনেক ক্রেডিট কার্ড আছে। তো তখন আর কি আপনি বুঝে শুনে যেটা আপনার জন্য ভালো হয়, নর্মালি যেমন সবাই আমেরিকান এক্সপ্রেস নেয় কারণ ওদের লিমিটটা অনেক বেশি যায়। এই কারণে বেশিরভাগ মানুষ আমেরিকান এক্সপ্রেসই প্রেফার করে। এছাড়া আপনি ডিসকভার যখন নিবেন, আপনি প্রথমে ম্যাক্সিমাম এই $2,000 থেকে $2,500 লিমিট পায়। বাট আপনি যখন আমেরিকান এক্সপ্রেস নেবেন 6 মাস পরে, তখন আর কি আপনার দেখা গেছে অনেকেরই এখানে 10,000 12,000 পর্যন্ত লিমিট নিচ্ছে। তো এই জিনিসগুলো একটু মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই ক্রেডিট হিস্ট্রির উপরই আপনি পরবর্তীতে যখন হোম লোন নেবেন, কার লোন নেবেন, তো আপনার কত পার্সেন্ট এপিআর থাকবে, আপনাকে আদৌ ব্যাংক সেটা গ্রান্ট করবে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে। তো যাদের অ্যাকচুয়ালি ইচ্ছা আমেরিকাতে সেটেল ডাউন করা, তাদের এই জিনিসগুলো প্রথম থেকে যদি একটু খেয়াল রাখে তাহলে পরবর্তীতে তাদের জন্য অনেক সুবিধা হবে। গ্রেট, থ্যাংক ইউ। বেসিক্যালি হচ্ছে ক্রেডিট স্কোরটা আপনি হচ্ছে আপনার ক্রেডিটটা কত রেসপন্সিবলি হ্যান্ডেল করতেছেন সেটা, এরপর অনেক ডিটেল আছে সামিন যেগুলো বললো, আস্তে আস্তে সবাই বুঝে যাবে। ওকে, আপু কি রেডি? হ্যাঁ আমি ওকে। ওকে। হুম। ওকে, ফার্স্টে আমরা সবাই আসার পরে যে জিনিসগুলো হয়, ওকে। আচ্ছা, আমি আসলে এখানে দুই ধরনের হাউজিং এর ব্যাপার আছে, একটা হচ্ছে গ্র্যাড হাউজিং আর একটা হচ্ছে মানে অফ ক্যাম্পাস হাউজিং। তো আমার বাসাটা হচ্ছে অফ ক্যাম্পাস হাউজিং এবং এটা আনফার্নিশ ছিল। আনফার্নিশের ব্যাপার হচ্ছে যে আপনার জাস্ট বাসাটাই আছে এবং টেবিল চেয়ার কিছু নেই। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি আহ প্রথমে আসার পরে এখানে অনেক মানে মোটামুটি বেশ কিছুরই দাম অনেক বেশি। তো আমাদের কিছু দোকান আছে লাইক সুপার থ্রিফ্ট, অ্যামাজন বা মার্কেট প্লেস। মার্কেট প্লেস হচ্ছে ফেসবুকের মার্কেট প্লেস, এখানে ফলের ওই সময় বেশ ভালো পাওয়া যায়। আর সুপার থ্রিফ্টের ব্যাপারটা হচ্ছে যে লাইক ইউজ করা জিনিসপত্র, ভাবলেন আমি যখন বের হয়ে যাব তখন আমার জিনিসপত্রগুলো দিয়ে গেলাম, সেখানে হচ্ছে তার বেশ কমে পাওয়া যায়। আর মোটামুটি $30 উপরে যদি ওখানে হচ্ছে যে কেনা হয়, যেমন টেবিল, তারপরে আপনার চেয়ার টেয়ার সবকিছু, তখন তারা হচ্ছে একটা ডেলিভারিও দিয়ে যায়। মেইন প্রবলেম এখানে ডেলিভারিরও একটা হয়, তো সুপার একটা ডেলিভারি প্রবলেমে দিয়ে যায়। আর এরপরে এগেন আমি বলছি যে সবসময় মেনলি অফ ক্যাম্পাস হাউজিং এর ফ্যাক্টরের কথা বলবো। সেটা হচ্ছে আমার যেটা মেইন ফ্যাক্টর লাগে যে ওয়ালমার্ট সাবস্ক্রিপশন। আমাদের একটা গ্রুপ আছে যে গ্রুপটা হচ্ছে যে সবাইকে রাইটে হেল্প করবে, কিন্তু যেহেতু সবারই ক্লাস টাস থাকে টাকে সবসময় করা হয় না, এবং ওয়ালমার্টই হচ্ছে আমাদের মোটামুটি সব ধরনের গ্রোসারি টোসারি পাওয়া যায়। তো যে কাজটা অ্যাকচুয়ালি আমি এখানে এসে করছিলাম, আমি এবং আমার একটা বান্ধবী অন্য আরেকটা স্টেটে থাকে, তো আমরা ওয়ালমার্ট সাবস্ক্রিপশন নিয়ে নিছিলাম। এটা 95 পার ইয়ার লেখাই আছে। এবং আমরা মানে আমার বান্ধবী কিন্তু থাকে আরেক স্টেটে। সো যখন দরকার পড়ে এখানে হচ্ছে যে 35 এর মতো, যদি $35 প্রতি হচ্ছে যে আপনার ইয়ে করেন, আপনি মানে কিনেন প্রতিটা হচ্ছে যে বিলিং এ, তাহলে কোনো গ্রস আপনার ডেলিভারি চার্জ লাগে না। তো সুবিধাটা যেটা হয় লাইক আমার জন্য যেটা সুবিধা হয়, যে হয়তো ক্লাস থাকে, তারপর আমাদের বাসের একটা একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের বাস 6:30টার পরে আর ওপেন থাকে না, চলে না। তো ক্লাস যদি আপনার 5টা পর্যন্ত হয়, 6:30টায় আপনি গিয়ে ঘুরে আসতে পারবেন পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি সাবস্ক্রিপশনটা নিয়ে রাখতে পারেন, আপনারা 2-3 জন মিলে শেয়ার করে নিয়ে রাখলে আমার মনে হয় এটা লাভের হবে। আচ্ছা, এরপর আসতেছি লন্ড্রি। গ্র্যাড হাউসে আমাদের যারা গ্র্যাড হাউসিং এ উঠতেছেন তাদের লন্ড্রিটা হচ্ছে ফ্রি ওখানে। আর যারা গ্র্যাড হাউসের বাইরে, কিছু কিছু হাউসিং এর মধ্যে আপনার হচ্ছে ইন হাউস লন্ড্রি আছে। আর কিছু কিছু হাউসে আমাদের লন্ড্রিটা থাকে না, এবং সেখানে হচ্ছে কাপড় ধোয়ার সেরকম কোনো আহ, অবস্থাও থাকে না। তারা ওয়াশরুম সিস্টেমটা ওদের একটু ডিফারেন্ট। সো লন্ড্রির ক্ষেত্রে দেখা যায় যে এখানে স্পিন সিটি বলতে একটা জায়গা আছে, সেখানে মোটামুটি বেশ বাল্ক অ্যামাউন্টে আপনার হচ্ছে লন্ড্রি করা যায়। তো ওখানে পার লোডিং বলতে বোঝা যায় যে একটা ওয়াশিং মেশিনে আপনি ওখানে সাইজ ভ্যারি করে, আমি আজকে দেখলাম যে সাইজ ওয়াইজ
মোটামুটি পার লোডিং এ আপনার হচ্ছে 2.5 এর বেশি যায় না, এর থেকে কম যায়। আর এখানে হচ্ছে কয়েনের, স্পিন সিটিতে আপনার হচ্ছে কয়েনের সিস্টেম থাকে, তারপর হচ্ছে ক্যাশের সিস্টেম থাকে। আর যেমন আমি যেটা ইউজ করি, বা এখানে অনেকে হয়তো বা ওই লন্ড্রি গুলা দেখবেন যে আপনার কয়েন টাইপের, লাইক কোয়ার্টার বলে, 25 সেন্টস এর কিছু কয়েন, যেগুলো আমরা হচ্ছে চেস থেকে নিয়ে নিতে, চেস চেস মানে চেস বলতে আসলে ব্যাংকের কথা বলছি আমি, যে বিভিন্ন ব্যাংক, তারপর হচ্ছে আপনার গ্যাস স্টেশন, ওগুলাতে পাওয়া যায়। লাইক 10 টাকা আপনি ওদেরকে দিলে ওরা হচ্ছে আপনাকে কয়েন দিবে। তো ওখানে হচ্ছে যে আপনি কয়েন, মানে আমারটাতে যেমন হচ্ছে যে প্রথম মেশিন চালু করতে 5টা কয়েন লাগে, লাইক 1.25 লাগে। তো আমি 5টা কয়েন ওখানে ক্লিক করলে তারপর হচ্ছে যে দিলে তারপর আমার লন্ড্রির মেশিনটা চালু হবে এবং সেখানে যে ইউজ গুলা হয়। আচ্ছা, উইন্টার শপিং এর একটা জিনিস হয় যে আহ দেশ থেকে অনেকেই বলে লাইক বঙ্গবাজার থেকে কিনে আনতে। আমাদের জন্য এটা আসলে ঠিক হেল্পফুল না, মানে অ্যাটলিস্ট আমি মনে করি হেল্পফুল না, এবং আমি কোনো নিয়ে আসিনি, এবং আমিও আপনাদের মতোই ফলে আসছি 2 বছর আগে। আহ রস একটা বেশ হচ্ছে যে মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায়, টিজে ম্যাক্সে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমি বলবো এটা জাস্ট সাজেশন, আপনাদের ইচ্ছা, আপনারা যেটা করতে চান করতে পারেন। সেটা হচ্ছে আপনাদের ব্যাগটা আপনারা হচ্ছে উইন্টার শপিং বা হচ্ছে এরকম বড় জ্যাকেট, সেগুলা দিয়ে হচ্ছে না ভরে বা কম ভরে আপনারা এখানে আসেন, তখন গরম পাবেন। এরপরে কিছুদিন পর যখন শুরু হবে, মানে ঠান্ডাটা শুরু হওয়ার চান্স আছে, তখন হচ্ছে আপনারা এইসব জায়গা থেকে কিনে নিতে পারেন। অ্যাকচুয়ালি দেশে যেগুলো আছে সেগুলো মোটামুটি আমাদের কভার করে না, এখানে কভার করবে না, এবং কিছু ম্যাটেরিয়ালস এর ফ্যাক্টর থাকে, তো উইন্ডশিল্ডের ব্যাপার থাকে, আমরা ওভাবে চিন্তা করে আনি না। জায়গাটা বেশি ভরে, আমাদের হচ্ছে অনেকেরই দেখেছে যে আমাদের ফ্রেন্ড অনেকেরই লাগেজ হচ্ছে ভরে গেছে শুধুমাত্র উইন্টার শপিং জিনিসপত্র করতে গিয়ে। তার থেকে বড় আপনারা একটু দেশীয় কাপড় টাপড় আনতে পারেন, তাতে লাভ হচ্ছে যে আমাদের ছোটখাটো যা প্রোগ্রাম টোগ্রাম হয় বা আমরা একসাথে দেখা সাক্ষাৎ করি, তখন ভালো লাগবে। আচ্ছা, এবার আসি গ্রোসারি। গ্রোসারিটা স্টিল ওয়াটারের মধ্যে আমাদের মোটামুটি ওয়ালমার্ট, হিমালয়া, আলডি আর হচ্ছে এশিয়ান বাজার, বলতে 4টা জায়গায় পাওয়া যায়। তো যারা আসলে হালাল মেনটেন করেন, মুসলিম আপু এবং ভাইয়া সবার জন্য হিমালয়ের মধ্যে পাওয়া যায়, কিন্তু একটু প্রাইস বেশি। আর ওয়ালমার্টে হচ্ছে হালাল মিট পাওয়া যায় না, এলডি বা এশিয়ান বাজারেও পাওয়া যায় না। আমাদের এখান থেকে পার্শ্ববর্তী 2টা শহর, যে 2টা, সেটা হচ্ছে ওকলাহামা আর হচ্ছে ওকলাহামা সিটি অ্যান্ড টালসা। এবং ওখান থেকে প্রতিবার চেষ্টা করা হয়, এটা প্রতিবারই সার্টেন না, প্রতিবার চেষ্টা করা হয় যে বিএস এর আমাদের যে মানে সবাই মিলে একবার আনা হয়। আর অনেক সময় হচ্ছে অনেক ভাইয়া বা আপুরা যান, তখন তারা হয়তো বা হালাল মাংসগুলো, মানে আপনার বিফ, মাটন বা চিকেন সব হচ্ছে ওখান থেকে নিয়ে আসেন। আপনার মানে আমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে, তো সেই গ্রুপের মধ্যে কেউ গেলে বলে যায়, বা অনেক সময় হয়তো বা সুযোগও হয় না। তো যদি স্টিল ওয়াটার, এবং আরেকটা সমস্যা হচ্ছে আমাদের স্টিল ওয়াটার থেকে ওকলাহামা বা টালসায় যাওয়ার জন্য ট্রান্সপোর্ট সিস্টেম, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটা এত ভালো না। টালসাতে তাও একটা আছে যে আমাদের ইউনিভার্সিটি বাস আছে, কিন্তু ওকলাহামাতে আসলে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই। তো মানে যখন আপনি প্রথম স্টিল ওয়াটার আসবেন, আমার মনে হয় ওই 2টা তো থাকবে, আস্তে আস্তে চিনবেন জানবেন সবকিছু হবে। একটু এদিকে রাখেন যে ওয়ালমার্ট থেকে আপনাদের জিনিসপত্রগুলা কেনা হবে, বা সবজি টবজি যা পাওয়া যায়। মাছের অপশন একটু বেশ কম। আর হচ্ছে ওই তো এই সব জিনিসপত্র আসলে পাওয়া যায়, যাই পাওয়া যায়, যতটুকু পাওয়া যায় সেগুলা লিটারালি একটু ওকলাহামা সিটি বা তালসাতে পাওয়া যায়। আর লাস্ট এই জিনিসটা হচ্ছে আমার আসার সময়কার, মানে আমি জাস্ট দিয়ে রাখলাম যে আপনাদের যদি সুবিধা হয় যে আমি এখানে আসার পরে কি লিস্ট, মানে কি কি জিনিসপত্রগুলো কিনছিলাম, কারণ হচ্ছে মাথায় চলে যায়। সো আপনাদের সবারই পার্সোনাল কিছু লিস্ট থাকবে ডেফিনেটলি। আমি ওয়ালমার্ট থেকে এগুলা জিনিসপত্র এবং গ্রোসারি জিনিসপত্রগুলো কিনে রাখছিলাম, সো জিনিসটা আমি খুঁজে পাইছি। তা এখন আমি জাস্ট দিয়ে রাখছি। আর মেবি ওয়েবিনারের পরে আমাদের জিনিস, যে স্লাইড গুলো আছে সবগুলোই থাকবে, আপনাদের যদি দরকার হয় আপনারা এখান থেকে একটু দেখতে পারেন, বা যদি মনে হয়। তো দ্যাটস অল আমার সাইড থেকে। আপু, আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, করো। আপু, আমার কাছে মনে হয়েছে জ্যাকেট আনাটা নেসেসারি না এখনই, কিন্তু আসলে এয়ারপোর্ট আর প্লেন দুটোতেই আসলে অনেক জায়গায় খুব ঠান্ডা থাকে, মানে আমার কাছে লাগে আর কি। ইভেন কোনো কোনো এয়ারপোর্টে যারা আর কি লং ট্রানজিট আছে তাদের অনেক ঠান্ডা লাগতে পারে, তো তারা আর কি পাতলা কোনো সোয়েটার বা পাতলা কোনো কিছু যদি সাথে রাখে তাহলে একটু হেল্পফুল হয় মেবি। এটা ভালো। আসলে হ্যাঁ, ঠান্ডাটা লাগতে পারে, কিন্তু জ্যাকেটটা না নিলে আপনাদের যেটা বেশি। ওকে, থ্যাংক ইউ হৃদয় আপুকে।
আম, আমাদের আজকে প্রেজেন্টেশনে লাস্ট বক্তায় চলে আসছি, আউটলাইনে ছিল না, কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক মিস হয়ে গেছিল, তো আমাদের কালচারাল সেক্রেটারি পার্থ এটা নিয়ে একটু কথা বলবে। পার্থ, কি আসো? হ্যাঁ ভাই, আছে। আমি একটু স্ক্রিন শেয়ার শেয়ার করা। করি। হ্যাঁ হ্যাঁ, ওকে। একটু শেয়ার করি। ভাই, স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ, হয়েছে, বলো। আচ্ছা, আমি খুবই শর্ট করেই বলতেছি, বেশি কিছু না। মেইনলি প্রথমে হচ্ছে, আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে আমাদের বাসাটা খুবই নতুন ছিল। নতুন বলতে এর আগে বাঙালি কেউ ছিল না। সো এরকম অনেকেই পাবেন যে বাসায় আগে থেকে কেউ ছিল না, কিংবা আপনারাই এসে প্রথম উঠতেছেন। সো তাদের জন্য কিছু জিনিস খুব চ্যালেঞ্জিং থাকবে। প্রথমে হচ্ছে যে ইলেকট্রিসিটি থাকবে না। সো আপনারা হচ্ছে এসেই এই প্রবলেমটা ফেস করবেন ইলেকট্রিসিটির জন্য। সো আমি এখানে লিখি নাই, লিঙ্কটা দিয়ে দিব, মানে কোথায় কল দিতে হবে বা কি। সো এসে প্রথম দিন ইলেকট্রিসিটি কানেকশনটা দিতে হবে, প্লাস যদি গ্যাস দরকার হয়, লাইক চুলা অনেক সময় গ্যাস ইউজ করা হয়। তো ইলেকট্রিসিটি এবং গ্যাস তখন এসে আপনার মানে আসার সাথে সাথে এই দুইটার কানেকশন লাগবে, অ্যান্ড ওরা খুব প্রম্পট। আপনি কল দেওয়ার হয়তো উইদিন এ ডে ওরা হচ্ছে কানেকশন দিয়ে দিবে। অ্যান্ড থার্ড যেটা, সেটা হচ্ছে ইন্টারনেট। তো নতুন বাসার ক্ষেত্রে এটা খুবই প্রবলেম। আমি লিটারেলি 4 দিন ব্ল্যাক আউটে ছিলাম, আমার না সিম ছিল না ইন্টারনেট কানেকশন ছিল বাসায়। তো এই ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে এখানে দুইটা সার্ভিস প্রোভাইডার আছে, অপটিমাম এবং ব্লুপিক। মোটামুটি দুইটাই সেম কস্টেরই, কিছু প্রস এন্ড কনস আছে দুইটারই। তো দুইটা থেকে আপনারা সার্ভিস নিতে পারেন, বাট এরা একটু টাইম নেয়, এরা 3-4 দিন টাইম নেয় হয়তো কানেকশন দিতে। তো ওই 3-4 দিনের জন্য ততদিনে হয়তো আপনি আইএসএস থেকে সিমটাও যদি কালেক্ট করতে পারেন তাহলে ইন্টারনেট আছে, যদি কালেক্ট না করতে পারেন সেক্ষেত্রে এডিশনাল যে অপশন সেটা হচ্ছে ভার্সিটিতে আপনাদের দুইটা ওয়াইফাই কানেকশন থাকবে। একটা হচ্ছে ইনকামিং এর জন্য একটা আলাদা করে ওয়াইফাই কানেকশন ওরা দিয়ে দিবে, আর একটা হচ্ছে ইডোরম। বাট আমি যতদূর জানি ইডোরম ইডোরম হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করার আগ পর্যন্ত কানেকশন দিতে পারবেন না। তো আপনাদের জন্য ইনকামিং এর যে ওয়াইফাইটা থাকবে এইটা খুবই হেল্পফুল হবে ওই সময়, বিকজ হচ্ছে এটা শুধুমাত্র ভার্সিটি এরিয়ার মধ্যে, আপনি ভার্সিটির বাইরে গেলে আবার ওইটা কানেকশন পাবেন না। তো হয়তো বাসায় কল দেয়া বা ওইরকম কিছুর জন্য এই ইনকামিং এর ওয়াইফাই কানেকশনটা আপনার লাগতে পারে। তো আমরা চেষ্টা করব হচ্ছে ইনকামিং এর ওয়াইফাই কানেকশন এবং ওটার পাসওয়ার্ডটা যদি আমরা গ্রুপে শেয়ার করতে পারি আপনার আসার আগে আগে, তাহলে হয়তো এটা হেল্পফুল হবে। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে লাস্ট, আমি কিছু লিংক যেটা আমাকে এখানে আসার পরে খুব হেল্প করছে, সেটা হচ্ছে ফার্স্টে আমি এই লিঙ্কটার কথা বলবো। এই লিঙ্কটা হচ্ছে মোটামুটি ওএসইউ যত রকম যা আছে সবকিছু এই লিঙ্কের মধ্যে আছে। এই লিঙ্কে হচ্ছে সব আছে, লাইক এখানে এই যে সেলফ সার্ভিস, আমি লিঙ্কটা হচ্ছে এই লিঙ্কটাও দিয়ে দিব। সো আপনার এই লিঙ্কটা হচ্ছে ট্যাব ই করে রাখবেন, মানে সেভ করে রাখবেন। এই সেলফ সার্ভিস হচ্ছে আপনার এমপ্লয়মেন্টের, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা এসএস আর যা যা ইনফরমেশন আছে এই সেলফ সার্ভিসে থাকবে। ক্যানভাস হচ্ছে আপনার যতগুলা কোর্স থাকবে, কোর্সের সব কাজ হচ্ছে আপনার এই ক্যানভাসের মধ্যে থাকবে। আমার এখন দুইটা কোর্স রানিং আছে, আমার এই দুইটা কোর্সের কাজ এখানে চলবে। তো দেন হচ্ছে তারপরে এই যে ওকি, তারপরে ইমেল, দেন বার্সার। বার্সার আপনার খুবই ইম্পর্টেন্ট, বিকজ হচ্ছে আপনার প্রতি মাস সেমিস্টারের যে ফি গুলা হয়, ফি সবগুলো হচ্ছে আপনার বার্সারে শো করা হয় এবং আপনার বার্সার থেকেই হচ্ছে ওই ফি গুলা দিয়ে দিতে হয়। তো এই লিঙ্কটা আপনার এই সেন্ট্রাল অথেন্টিকেশন যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আই থিঙ্ক প্রোভাইড করা হবে। দেন হচ্ছে গেট মোবাইল এটা হচ্ছে একটা অ্যাপ। এটা আমার প্রথম দিনই লাগছে, এরপর আর লাগে নাই, বাট এটা হেল্পফুল ছিল। আমি wait, না, তো গেট মোবাইল নামে একটা লিংক আছে। গেট মোবাইল লিংকটা হচ্ছে আপনার আইডি কার্ডের জন্য হচ্ছে, আমি আইডি কার্ডের যে এটা ছিল সেটা আমি গেট মোবাইল থেকে আমি জাস্ট একটু দেখাই। তো আমার এসে যে আইডি কার্ডের অ্যাপ্লিকেশনটা করা লাগছে, আইডি কার্ডের অ্যাপ্লিকেশনটা আমি গেট মোবাইল থেকে করছি। ক্লাসরুম বিল্ডিং থেকে অফলাইনে করা যায় মেবি, আমি শিওর না। বাট আমি এই অ্যাপটার মাধ্যমে, এটা মোবাইলে ইনস্টল করে অ্যাপ আছে, ওইটার মাধ্যমে হচ্ছে আমি আইডি কার্ডের অ্যাপ্লিকেশনটা করছি। অ্যান্ড আইডি কার্ড শুরুতেই দরকার, কারণ বাসে মোটামুটি সব জায়গায় আইডি কার্ড লাগবে। দেন ডুও পুশ, এটা আপনি প্লে স্টোরে পাবেন। এই জিনিসটা হচ্ছে আপনি যতবারই লগ ইন করতে যাবেন আপনার মোবাইল থেকে ক্যানভাসে কিংবা ল্যাপটপ থেকে ক্যানভাসে, ততবারই হচ্ছে আপনার একটা অথেন্টিকেশন নাম্বার ওরা সেন্ড করবে। সো
ডুও পোস্টটা হচ্ছে ওই ডুও পোস্টে হচ্ছে ওই নাম্বারটা যাবে। সো ডুও পোস্ট এই অ্যাপটাও আপনি ইনস্টল করে রাখবেন। আর লাস্টে যেটা রেপ গার্ডিয়ান, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে সেফটি সিকিউরিটির জন্য। এখান থেকে হচ্ছে সবগুলা ওএসও পুলিশের যে কল লিস্ট গুলা আছে, বা স্টিল ওয়াটার পুলিশের যে কল লিস্ট গুলো আছে ওগুলা আছে এখানে। তো আই থিঙ্ক এই এই লিঙ্ক গুলো আপনার জন্য মানে হেল্পফুল হবে। বিশেষ করে এই সেন্ট্রাল অথেন্টিকেশন যে লিঙ্কটা আছে ওটা খুব হেল্পফুল হবে। আই থিঙ্ক আমার পক্ষ থেকে এতটুকুই ছিল। ওকে, থ্যাংক ইউ পার্থ। আইডি কার্ডের টপিকে মনে পড়লো, আইডি কার্ড যদি কারো হারায় যায় কখনো, তাহলে আসলে প্যানিক করার কিছু নাই। ওরা একটা যে ফিজিক্যাল কপিটা দেয়, ওই আইডি কার্ডটা যদি হারায় যায়, যেখান থেকে আপনি ওই যে ক্লাসরুম বিল্ডিং এর কথা বললো, ওখানে গিয়ে আপনি আবার বললে ওরা আইডি কার্ড বানায় দেয়, বাট হচ্ছে $25 ফাইন করে। ওকে, যাই হোক, আমার মনে হয় আমাদের যাদের প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল সবারটা শেষ। তো থ্যাংক ইউ এগেইন সবাইকে যারা প্রেজেন্টেশন দিছে। এখন হচ্ছে আমি ফ্লোর ওপেন করে দিতে চাই, যে ইনকামিং স্টুডেন্টদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আমরা যে যে পারি যথাসাধ্য হেল্প করার মানে অ্যান্সার করার ট্রাই করবো। আর কেউ আচ্ছা, চাইলে আমার একটা কোয়েশ্চেন করতে ছিল পারেন। যে হ্যাঁ, sure. স্টিল ওয়াটারে চলাফেরার জন্য সাইকেল আসলে কেমন অপশন? সাকিব, সাকিব কি আছেন? হ্যাঁ, জি ভাই, জি ভাই। হ্যাঁ, সাইকেল ভালো অপশন। আমি বেসিক্যালি যেটা করছি, ওয়ালমার্টের সাবস্ক্রিপশন নিয়ে রাখছি। তো যদি 35, আপু যেটা বলছিল, রিদি আপু, $35 উপর যদি হয়, বিলিং বিলিং যদি $35 উপরে হয়, তাহলে ওয়ালমার্ট থেকে দিয়ে যায়। আর টুকিটাকি যদি কিছু লাগে তখন সাইকেল নিয়ে ইজিলি ওয়ালমার্টে যাওয়া যায়। তো আমার মনে হয় যে সেক্ষেত্রে সাইকেল খুব ভালো একটা অপশন। ঠিক আছে, থ্যাংক ইউ। সাইকেল তো মানে এখানে মার্কেট প্লেসে কিনতে পাওয়া যাবে, তাই না? জি ভাই, মার্কেট প্লেসে কিছু আছে। ওকে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। আমি একটু লেটে জয়েন করছি, আমি জানি না এটা আগে বলা হয়েছে কিনা। আমি হচ্ছে মোটামুটি $2,500 নিতে চাচ্ছি। এখন সেটা কি হচ্ছে ক্যারি করব না এন্ডোর্স করে নিব, সেটা আমি জানতে চাচ্ছিলাম। আর আমার একদমই এন্ডোর্স নিয়ে আইডিয়া নাই, এন্ডোর্সমেন্ট যেটা ব্যাংক এন্ডোর্সমেন্ট। তো যদি সেইটা সম্পর্কে আমাকে একটু বলতেন তাহলে হেল্প হতো। জাইদ, আমি বলবো। হ্যাঁ, শিওর আপু, বলুন। আচ্ছা, এন্ডোর্সমেন্টের ব্যাপারটা যেটা, এটা হচ্ছে আমরা ব্যাংক থেকে করতে পারি। তো ব্যাংকে আমি এখন দেশে যেহেতু ডলারের একটু সংকট, তো আমাদের ব্যাংকে একটা সার্টেন লিমিটেশন থাকে। একটা পাসপোর্টের বেসিসে সম্ভবত $2,500 পরিচিত না থাকলে করে দেয় না। মানে ব্যাংকে কারোর সাথে যদি পরিচিত না থাকে $2,500 এন্ডোর্সমেন্ট করে না। সেক্ষেত্রে পরিচিত থাকলে ভালো, ওরা $2,500 এন্ডোর্সমেন্ট করে দেয়। এন্ডোর্সমেন্ট করাটা মানে হচ্ছে আমার কাছে পারমিশন আছে, আমি $2,500 নিয়ে যেতে পারবো। তো এটা হচ্ছে পারমিশন, আমার কাছে কিন্তু টাকা নাই। তো এ কারণে আমি $2,500 ক্যাশও ক্যারি করতে পারি, অথবা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড যেটা আমাদের ইউজ করা যায়, ওইটা আমরা কার্ডেও নিয়ে আসতে পারি, কোনো প্রবলেম নাই। ক্যাশ রাখলে ভালো বা কার্ড নিয়ে আসলেও ভালো, দুইটাই ইউজ করা যায়, কোনো প্রবলেম নাই। আর আর কি কোনো কিছু? জি ভাইয়া, 12,000 পর্যন্ত করে দেয়, কিন্তু আমি এখন জানি না। আমি ব্যাংকে ছিলাম এখানে আসার আগে, সেজন্য বলছি যে আমি জানি না যে ব্যাংক এখন করে দেয় কিনা, কারণ আমরা যখন করিয়েছি তখন করে দিত না। তখন ওরা হাইয়েস্ট 1,000 পর্যন্ত বলেছিল, যে 1,000 পর্যন্ত ওরা ইনভেস্টমেন্ট করে দিবে, কারণ তখন দেশে ডলারের খুব সংকট ছিল। এখন যদি করে দেয় 12,000 পর্যন্ত ইনভেস্টমেন্ট করাতে পারেন, বাট দ্যাট নট নেসেসারি আপনাকে 12,000ই ক্যারি করতে হবে। আপনি যদি 12,000 ইনভেস্টমেন্ট থাকে খুবই ভালো, আপনি আপনার সুবিধা মতো ক্যারি করতে পারবেন, এটাতে কোনো প্রবলেম নেই। আপু, আমার একটু অ্যাড করার আছে। সেটা হচ্ছে, যদি আপনার রিয়েলি ক্যাশ হয় যে আপনি কার্ডে যাবেনই না, সেক্ষেত্রে ব্যাংক আপনাকে ক্যাশ এন্ডোর্স করবে না। ব্যাংকের যেটা নিয়ম সেটা হচ্ছে মোস্টলি পরিচিত ছাড়া। আপনি যেটা বললো সেটা হচ্ছে, আপনি যদি ব্যাংক থেকে ডলার নেন তবেই তারা এন্ডোর্স করবে, যদি না নেন তাহলে করবে না। তো আপনার যদি অলরেডি ডলার থেকে থাকে, আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এজেন্সিতে যাবেন, ডলার এক্সচেঞ্জ এজেন্সি গুলোতে। ওরা এন্ডোর্সমেন্ট একটা ফির মাধ্যমে করে দেয়। ওরাও একসাথে $1,000 বেশি সাধারণত করতে চায় না। তো আপনি যদি ওদের থেকে ডলার নেন তাহলে ইজি, যদি না নেন তাহলে হয়তো বা এক্সট্রা চার্জ নেবে। আপনি হয়তো বা দু একটা এজেন্সি ঘুরলে ওরা করে দেবে। আর এটাই। 12,000-এর যে ব্যাপারটা সেটা হচ্ছে, উম এটা আসলে ডিপেন্ড করে। কিছু ব্যাংক দেয় আপনার 1 বছরের জন্য ইনভেস্ট করে দেয়, আপনি একটা পাসপোর্টে $12,000 ইনভেস্ট করতে পারবেন। কাজে আপনি যদি নেক্সট টাইম আবার ইনভেস্ট করতে হয়, আপনি কিন্তু আর করতে পারবেন না। সো
কার্ডের ব্যাপারটা অনেক ব্যাংকের এরকম থাকে, কার্ডের এন্ডোর্সমেন্টের যে মেয়াদ, ওই মেয়াদ শেষ হয়ে গেলে আপনি আর ওই ট্রানজাকশনটা করতে পারবেন না বা কোথাও বিল করতে পারবেন না। তো কিছু ব্যাংক আছে যারা পাসপোর্টের যতদিন মেয়াদ থাকে ততদিন আপনার মেয়াদ দেয়। এটা আপনি ওই ব্যাংকের থেকে যখন করবেন তখন আপনার প্রয়োজন বুঝে, আসলে $12,000 বাংলাদেশ থেকে যদি কারো ফান্ডিং নিয়ে আসেন, এটা কখনোই ইউজুয়ালি লাগবে না। কাজেই একসাথে এত রিস্ক নেওয়ারও দরকার নেই, যদি আপনার একেবারেই যে আপনি কখনোই আর বাংলাদেশ ভিজিট করবেন না এরকম না হলে। আর ব্যাংকরা এখন বিশেষ করে প্রাইভেট গুলো সবাই খুবই কোঅপারেটিভ, আপনি অনলাইনে এই ধরনের ইগুলো করে নিতে পারবেন আর কি, ট্রানজাকশনের ইস্যুগুলো করে নেওয়া যায়। আর এন্ডোর্সমেন্ট হচ্ছে, যদি আপনি 2,500 এন্ডোর্স ছাড়াও আনতে চান, এটা কখনোই রিকমেন্ডেড না। কারণ হচ্ছে এন্ডোর্স মানে হচ্ছে আপনি ক্যারি করা, যদিও $5,000 পর্যন্ত দুই পাশের ইমিগ্রেশনই আপনাকে অ্যালাউ করবে, আপনি কোনো নোটিশ ছাড়াই আপনি হচ্ছে মানে তাদেরকে ইনফর্ম করা ছাড়াই আপনি ক্যারি করতে পারবেন। কিন্তু আপনি যদি একেবারে ইন্ডোর্স না থাকে আর কোনো কারণে যদি আপনার কাছে ডলার থাকে, অনেক সময় হাতে হতে পারে, কাজে ইন্ডোর্সটা জাস্ট করে নেন। যদি 1,000 করে নিতে পারেন, আরেক এজেন্সি থেকে আরো 1,000 করবেন, এইভাবে আপনি তিনটা এজেন্সি মানে 3,000 করে নিতে পারেন। ভাইয়া আপনি বললেন যে হচ্ছে ব্যাংক থেকে যদি আমি ডলার না কিনি তাহলে হচ্ছে আমাকে এন্ডোর্স করে দিবে না। আমার আসলে ক্যাশই আছে হচ্ছে 2,500, মানে আমি আরেকজনের থেকে নিছি, ও কোনো এজেন্সি না কিছু না, হ্যাঁ, হ্যাঁ। মানে ও দেশে বাইরে গেছিল তখনও আনছে, তো ওর থেকে আমি ওই সবগুলো নিয়ে নিচ্ছি এখন। ওইটা তাহলে কি করবো? আর ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে এখন ব্যাংক আপনি আমার পরিচিত এজেন্সিতে যাবেন আছে মানে। বললাম না, না এজেন্সিতে যাবেন, এজেন্সিতে যাবেন, ওরা আপনাকে এন্ডোর্স করে দেবে, হয়তো একটু এক্সট্রা ফি নেবে। যেমন সাধারণত একটা সিঙ্গেল এন্ডোর্সমেন্টের জন্য ওরা সম্ভবত $350, সরি $350 চার্জ। আপনি যেহেতু ওদের থেকে ডলার নেবেন না, ওরা হয়তো করেই দিতে চাবে না, আপনি বলবেন আমি বাড়ায় টাকা দেবো, তো $500 দিলে সেখানে করে দেবে। তিনটা এজেন্সি থেকে $3,000 ইনভেস্ট করে নিতে পারবেন, অথবা 1,000 আর করে নিয়ে আমি আপনি আমার 2,500 ক্যারি করতে পারবেন। বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম। আমি কিছুদিন আগে এন্ট্রান্স করাইছি তো সিটি ব্যাংক থেকে। তো সিটি ব্যাংকে যাওয়ার পরে হচ্ছে কি আমি এন্ট্রান্সমেন্টের জন্য গিয়েছি, তারা আমার হচ্ছে এনরোলমেন্ট করে দিয়েছে, বলছে 12,000 পর্যন্ত করতে পারবেন আপনি। কত করাতে চান? আমি বলছি আমাকে 7,500 পর্যন্ত করে দেন। কিন্তু আমি ওনাদের কাছ থেকে কোনো ক্যাশ নেই। যদি ক্যাশ নিতে দেয় বলে যে ক্যাশ ডলার নিতে হলে আপনি অন্য সেকশনে যান, এখানে শুধু এন্ট্রান্সমেন্ট, কারণ ওরা আলাদা এন্ট্রান্সমেন্ট সেকশন আলাদা, ওখানে জাস্ট এন্ট্রান্সমেন্ট করতেছে। আর ক্যাশ নিতে চাইলে তখন আলাদাভাবে আবার সিরিয়াল ধরে ক্যাশ নিতে হচ্ছে। তো আমি ক্যাশ বাইরে থেকে নিচ্ছি, কিন্তু এন্ট্রান্সমেন্ট $7,500 থেকে আমি সিটি ব্যাংকে গুলশান ব্রাঞ্চ থেকে করছি। তো যা আপু যে আছেন, আপনি হয়তো আপনার যদি কোনো প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে একটু কথা বলে দেখতে পারেন যে তারা এন্ট্রান্স করে কিনা ক্যাশ না নেওয়া ছাড়া, দেখতে পারেন তাহলে। ভাই, আপনার এন্ডোর্সমেন্ট কার্ডে আছে না, ক্যাশ মেনশন করা আছে কি? জি জি, কার্ডে ডুয়েল কারেন্সি কার্ড আছে, কার্ডে মেনশন করা আছে, আর ইভেন পাসপোর্টের পিছে হ্যাঁ, হচ্ছে আপনার গিয়ে লিখে দিয়েছে। ও এন্ডোর্সমেন্টটা কিন্তু দুইটা আলাদা, আপনি ক্যাশের এন্ডোর্সমেন্ট আলাদা এবং কার্ডের এন্ডোর্সমেন্ট আলাদা। যদি করে দেয় দ্যাটস ফাইন, কিন্তু ম্যাক্সিমাম ব্যাংকই করে না। মানে ক্যাশ এন্ডোর্সমেন্ট ক্যাশ ছাড়া করলে তো ফাইন, যদি আপনার শুধু কার্ডের এন্ডোর্স হয় তাহলে কিন্তু ওটা ক্যাশের পারমিশন হলো না। হ্যাঁ, সেক্ষেত্রে ক্যাশ ডলার ক্যারি করলে কি ওটার জন্য মানে ক্যাশের এন্ডোর্সমেন্ট লাগবে? হ্যাঁ ক্যাশের এন্ডোর্সমেন্ট লাগবে। তো ক্যাশের এন্ডোর্সমেন্ট ছাড়া মানে ক্যাশ ক্যারি করলে কি সমস্যা হতে পারে? ইউজুয়ালি সমস্যা নেই, কিন্তু আপনাকে যদি বলে কখনো ইমিগ্রেশনে জিজ্ঞেস করতে পারে যে আপনি আপনার কাছে ক্যাশ আছে, আপনি বললেন যে হ্যাঁ আছে, তখন বলবে আপনি তো এন্ডোর্স করেন, তার মানে এটা আসলে আপনার বিনা পারমিশনে এন্ডোর্স মানে ক্যাশ ক্যারি করতেছেন। তখন ওরা কি ব্যবস্থা নেবে আসলে এত দূর আমার জানা নেই। এটা কিন্তু খুবই ইভেন রিস্ক, কারণ এন্ডোর্স করা আমাকে থাকলেও আপনি যদি পাস, হ্যাঁ বলেন বলেন ভাই। আমাকে হচ্ছে আপনার সিয়াটলে ইমিগ্রেশনের সময় আমাকে ডিরেক্ট আস্ক করছে। উনি প্রথমে আমার পাসপোর্টের পিছনে কত এন্ডোর্সমেন্ট আছে সেটা দেখেছে ইউএসএ তেই, এন্ড দেন আমাকে আস্ক করছে যে তোমার সাথে কত টাকা আছে, কত ডলার আছে সাথে, এন্ড সেটা কি ক্যাশে নাকি কার্ডে, ওরা জিজ্ঞাসা করছে। আমাকে চেক করে নেয়, সেদিক থেকে আমি বেঁচে গেছি। বাট ইউএসএ তে এসেও আমাকে সেম ইনকোয়ারি করা হয়েছে। সো এটা একটু রিস্ক। হ্যাঁ ভাই, এটা রেয়ার, কিন্তু অনেকেই মনে করি কিছু না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। যেমন আমার পার্সোনাল পরিচিতের মধ্যে শুধু আপনার কাছে শুনলাম, জিজ্ঞেস করছি, কিন্তু আমি নেক্সট অনেক আগে একটা পোস্ট করছি যার ক্যাশ চেক করছে যে এন্ডোর্সমেন্টের চেয়ে বেশি তার কাছে ক্যাশ আছে কিনা। তো ইউজুয়ালি চেক করার কথা না, কিন্তু আপনার ওই সময় যদি আপনার বিহেভিয়ার অন্য কিছু শো করে, সেক্ষেত্রে এটা এটা ভালো না, আপনাকে ডিপোর্ট করেও দিতে পারে, বলা যায় না।
ক্যাশ ক্যারি করা মানে ক্যাশ আচ্ছা, এন্ডোর্স, এটা আলাদা এন্ডোর্স, আর কার্ডের এন্ডোর্স আলাদা। বুঝতে পেরেছি। আচ্ছা, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে আমি যদি মাল্টি কারেন্সি কার্ড নিয়ে যাই, সেই ক্ষেত্রে আমি কি, মানে যদি ডলার উঠাতে চাই ইউএসএ গিয়ে, সেটা কিভাবে কাজ করে বা কিরকম চার্জ হয় ওটার? এটা প্রিটি সিম্পল। ইউজুয়ালি সম্ভবত 3% চার্জ হওয়ার কথা, এটা ব্যাংক ভেদে ভ্যারি করে, এরকম বেশি হতে পারে। আপনি পার ট্রানজেকশনে হতে পারে, কিছু ব্যাংকের নিয়ম হচ্ছে আপনার পার্সেন্টেজ হিসাব হয়, হ্যাঁ। তো সাধারণত এখানে আমরা ক্যাশলেসই চলাফেরা করি। আপনার ক্রেডিট কার্ড হতে 1 মান্থ লাগবে, আর আপনার যখন অ্যাকাউন্ট হয়ে যাবে, আমরা যেটা করি সাধারণত, কেউ $2,000 নিয়ে আসছি, আমরা এসে হয়তো বা $100 সাথে রেখে, মানে ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংকের আপনার যখন এটিএম কার্ড পেয়ে যাবেন, তখনই আমরা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সাথেই পুরো ক্যাশটা ওখানে জমা দিয়ে দিই। পরে ওই কার্ডেই আমরা সব জায়গায় পে করি। ইন কেস আপনার যদি লাগে, সেক্ষেত্রে আপনার ওই কার্ড ইউজ করবেন, একই নিয়ম, জাস্ট এটিএম নিতে দিবেন, টাকা আসবে। তবে এটা মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড হতে হবে, ইউজুয়ালি তাই হয়। ইন কেস হয়তো 2-1% জায়গায় আপনার হয়তো কার্ড কাজ নাও করতে পারে, কারণ সব এটিএম কভার নাও করতে পারে, কিন্তু মোস্টলি করে 90% ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে আপনার ওই যে এন্ডোর্সমেন্টের সাথে এটা রিলেটেড। যদি আপনারা অগাস্টে আসতেছেন, কিছু ব্যাংক এই বছরের জন্য আপনার ওই এন্ডোর্সমেন্ট পারমিশন দিয়ে দেন, তখন আপনাকে জানুয়ারিতে ব্যাংকে কথা বলে রিনিউ করে নিতে হবে যে ভাই আমার নেক্সট ইয়ারে, মানে এই বছর আমি এটা ট্রানজাকশন ইউজ করবো, আপনার পারমিশনটা দিয়ে দেন। আর কিছু ব্যাংক আছে একবারে ওই এন্ডোর্সমেন্টের মেয়াদ, মানে হচ্ছে ততদিন আপনি এটা ট্রানজাক্ট করতে পারবেন। যেমন আমি ডিবিবিএল এটা ইউজ করি, এই কারণে সেটা হচ্ছে ওরা আহ, যতদিন পাসপোর্টের মেয়াদ আছে আমার ব্যাংকের সাথে কোনো লেনদেন, টাকা থাকবে, আমি ইউজ করবো। বুঝতে পেরেছি। আর আরেকটা কোয়েশ্চেন ছিল যে ওই যে সিম নিয়ে যে কথা হচ্ছিল, তো সিম কি আসলে এয়ারপোর্ট থেকে আহ, কেনাটা কেমন অপশন, কোন সিমটা ভালো? অন্য কেউ বলতে পারেন ভাই, আমার দেখা নেই। সিমের ব্যাপারে আমি একটু বলি, কারণ আমি এই সিম আমি একটা প্রবলেম ফেস করছিলাম। সেটা হচ্ছে আম, প্রথমত আপনি সিম আইএসএস থেকে পাবেন, বাট সেই ক্ষেত্রে হয়তো আপনি আসার পরে 3-4 দিন, মানে যতদিন আপনার পেপার ওয়ার্কের কাজ থাকবে ততদিন পাচ্ছেন না। তো আপনি চাইলেও 3-4 দিন ওয়েট করতে পারেন। এয়ারপোর্ট থেকে না কিনাই ভালো, এর একটা কারণ হচ্ছে, আমি এই কাজ করতে গেছিলাম, বাট পরে এসে দেখলাম যে হচ্ছে এখানের যে সিমের কম্প্যাটিবিলিটি বা ইন্টারনেটের যে কম্প্যাটিবিলিটি, সেটা আমার মোবাইলের সাথে ম্যাচ করে না। এটা আমি প্রথমে হচ্ছে ওয়েবসাইট থেকে যখন দেখছি তখন দেখাচ্ছে যে কম্প্যাটিবল, বাট যখন আমি আসলে সিমটা হাতে পাইছি, দেখাচ্ছে দেখাচ্ছে যে আমার সিমটা কাজ করতেছে না। সো এটা একটা বিশাল ঝামেলা। এটা আমি পরে হচ্ছে সিম ই করে দিতে হয়েছে, আমাকে ব্যাক করে দিতে হয়েছে। তো এয়ারপোর্ট থেকে এই কারণে আপনি এই এত কম সময়ে এত কিছু টেস্ট করে আসলে হয় না, ওটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানে এসে আপনার কম্প্যাটিবিলিটি চেক করে, বা এই মডেল, আপনার যে মডেল আছে মোবাইল, ওই মডেলের আর কেউ ইউজ করতেছে কিনা বা কোনটা ইউজ করতেছে, মিন্ট করতেছে নাকি হচ্ছে অন্য আরো সার্ভিস আছে এটিএনটি বা ওগুলা করতেছে, ওইটা দেখে তারপর আই থিঙ্ক 1 দিন বা 2 দিন ওয়েট করে সিমের অর্ডার দেয়া বা সিম কালেক্ট করা বেটার। কারণ ইনস্ট্যান্ট করলে আপনি কম্প্যাটিবিলিটি ঝামেলায় পড়ে যেতে পারে যদি লাখ খারাপ হয়। আচ্ছা, আর বুঝতে পেরেছি। এয়ারপোর্টে মোস্ট লাইকলি থাকার জন্য নিতেই পারেন। আহ ভাই কিছু বলবেন? না, বলতেছেন আপনি সেফ থাকার জন্য এয়ারপোর্টে নিলে নিতেও পারেন, এটা খুবই ইজি। আপনার সেম নাম্বার থাকবে, আপনি ক্যারিয়ার চেঞ্জ করে নিতে পারবেন, অন্য কোম্পানির হয়তো পরের মাসে করে ফেলতে পারবেন। খুব মেজর ইস্যু হ্যাঁ, না। আর এখানে আমরা মোস্টলি এয়ারপোর্টে অনলাইনে যোগাযোগ করি, সব জায়গায় অ্যাভেলেবল। সেটাই আমি যেটা বলতে চাচ্ছিলাম, এয়ারপোর্টে এসেই যে সিম নিতেই হবে আসলে এত বেশি দরকার পড়ার কথা না মোস্ট লাইকলি, কারণ মোস্ট অফ দ্য প্লেসেস আর কাভার্ড বাই ওয়াইফাই, সো ফ্রি ওয়াইফাই পাওয়া যায় আসলে। আর তাছাড়া দেখা যাবে যে পিক করতে গেছে, খুব দরকার হলে তার ফোন ইউজ করতে পারবেন। সো তখনই গিয়ে একটা নিয়ে, পরে ওই যে পার্থ যেরকম বললো হ্যাসেলে প্রবাবলি না পড়লেই ভালো। এসে তারপরে ধীরে স্থিরে মানে ধীরে সুস্থে নেওয়া মনে হয় বেটার অপশন। আচ্ছা আর আচ্ছা, একটা বুঝতে সিম্পল পেরেছি। জিনিস ভাই, কিছু এয়ারপোর্টে আমি শুনেছি ওই ওয়াইফাই দিয়ে আপনার ডিরেক্ট কথা বলা যায় না, হোয়াটসঅ্যাপ হোক বা মোবাইল হোক। যদি কেউ এরকম ফেস করেন, সেক্ষেত্রে জাস্ট আপনার টেক্সট কন্টিনিউ করেন, হ্যাঁ। আর কারো ফোন এমনও হতে পারে, কিছু ফোন একেবারে ওয়াইফাই নাকি ইউএস এর কানেক্ট হয় না। আমারই ট্রাভেল পার্টনারের ছিল, সে প্লেনে ওয়াইফাই কানেক্ট হয়নি তার ফোনে, এয়ারপোর্টের ওয়াইফাই কানেক্ট হয়নি, জানি না ফোনে কিছু একটা ইস্যু ছিল।
সেক্ষেত্রে আপনারা যে কারো কাছ থেকে হেল্প আসলে চেয়ে অন্তত রাইডারের সাথে কানেক্ট হওয়া পর্যন্ত হলে আপনার বাকিটা ইজি হয়ে যাবে। বুঝতে পেরেছি। ওকে, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে যা করি সেটা হচ্ছে আমি ওই একটা ছোট্ট ফ্লাইটের সাজেশন অ্যাড সময় করি ভাই। বাই করেন। হ্যালো, হ্যাঁ ভাই, বলছি মানে একটা ছোট, এটা হচ্ছে যে আমি যেটা ফ্লাইটে খেয়াল করছিলাম, আমার ফ্লাইট ছিল প্রায় 35 ঘন্টার মতো। সো ফ্লাইটে হচ্ছে পানি নিয়ে তো ঢোকা যায় না। সো বাট ওরা চাইলে পানি রিফিল করে। আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে মোটামুটি ফ্লাইটে ডিহাইড্রেটেড থাকবেন, ডিহাইড্রেটেড থাকবেন না আর কি, যে একটু পর পরই পানি খাবেন, কারণ বিশাল ফ্লাইট। সো তখন খুবই প্যারা হয়ে যায়, একে তো পানির বোতল থাকবে না বড়। তো আপনি বারবার চাইবেন ওদের কাছে যতবার চাইবে ওরা দিবে, বাট ফ্লাইটে যাতে ডিহাইড্রেটেড না থাকেন, এটা পরে এখানে এসে খুবই হ্যাসেল মনে হবে যদি ডিহাইড্রেটেড হয়ে যান ফ্লাইটে। এটা একটা আমার যেটা অ্যাড করার, আপনারা যারা ডিজিজ প্রবণ, যেমন ধরেন একটুতেই সর্দি লাগে বা জ্বর আসতে পারে, কিছু মেডিসিন আপনার হচ্ছে চেক ইন ক্যারি অন লাগেজে নেবেন। খুব বেশি না, ওরা হয়তো অ্যালাউ করবে না, কিন্তু আপনার ইন কেস হয়তো 2টা জ্বরের ওষুধ, নাপা ট্যাবলেট, অথবা ভমিটিং এর জন্য, অথবা ডায়রিয়া হয়ে গেলে, কারণ যেহেতু 48 ঘন্টার মতো অনেক সময় হয়ে যায়, তো এটা আপনি কোথাও পাবেন না যদি আপনার চেক ইনে দিয়ে দেন একবারে। এদের 2টা 4টা করে ট্যাবলেট গুলো রাখবেন। বেবি থাকলে তাদের জন্য সিরাপ সাধারণত অ্যালাউ করে না পানির মতোই, কিন্তু আপনার হয়তো 1 বোতল 100 মিলির সিরাপ হলে 2 দিনের জন্য হয়তো 10 মিলি লাগলে বাকিটা ফেলে দিয়ে 10 মিলি আপনি নিলে, আপনাকে ধরলে আপনি বলবেন আমার বেবির সমস্যা আছে। আর একটা প্রেসক্রিপশন লোকাল কোনো ডক্টরের কাছ থেকে করে নিলেই চলবে। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ আপনাকে ক্যারি অনে ক্যারি করতে সাধারণত দিবে না যদি চেক করে। তো এই জিনিসগুলো ডেফিনেটলি লাগবে, অনেকেই এরকম অসুস্থ হয়ে যায়, আপনার ইমিডিয়েট ওইখানে ওষুধ লাগবে। এরপরেও অসুবিধা হলে আপনাকে অবশ্যই ইয়াতে কেবিন ক্রুদের বলবেন। এনিওয়ে যে কোনো জায়গায় সেফ থাকা ভালো। আর সিউইডটা অনেকে যদি এটা ক্যাম্পাস আইডি বলে, এটা আপনারা জাস্ট যেটা খুঁজে না পান, এটা আপনারা যে অ্যাপ্লিকেশন পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপ্লিকেশন আইডিটাই আসলে ক্যাম্পাস আইডি বা সিউইড, ওইটা আপনারা টুকে রাখলে হবে, এটাই লাগবে। আর শপিং এর কিছু মেজর জিনিস আছে, অনেকেই মনে করেন এটা এখানে অনেক দাম হবে কিনা, আনবেন কিনা। এর জন্য প্রিটি ইজি, আপনারা ওয়ালমার্টের ওয়েবসাইটে যাবেন, ওইখানে লোকেশন দেওয়া যায়, স্টিল ওয়াটার লোকেশন দিবেন, ওইটার প্রাইস কত কম্পেয়ার করবেন, যখন মনে হবে যে অনেক বেশি, সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনার প্রাইসে অ্যাডজাস্ট হচ্ছে না, সেক্ষেত্রে আনলেন, অ্যাডজাস্টেবল হলে এসে কিনলেন। আরেকটা জিনিস আমি মিস করছি, সেটা হচ্ছে ফ্লাইটের সময় কি যেন বলতে, আমি বলছিলাম নিতে পারবেন না, বেশি ওজন হলে আপনি নিতে পারবেন, এক্সট্রা পে করতে হবে। আপনাদের যাদের মনে হচ্ছে যে না আপনার 46-এর জায়গায় 70 কেজি আনতেই হবে, অ্যাডিশনাল পেমেন্ট অনুযায়ী আপনি ওইখানে চেক ইনের সময় পে করে দিবেন। আগে থেকেও কিনে রাখা যায় যে আপনি বেশি করে নেবেন, extra নেবেন, এটা আলাদা কথা, কিন্তু ক্যারি অনেকটা আসলে আপনার ওইটা মেনটেন। ভাই আমি হচ্ছে আসলে এই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি অন ক্যাম্প, করছিলাম তো। তো আসলে আহ আমি হ্যাঁ একটু বলেন। বলে নিই এই টপিকেই। ওই যে লাগেজ যদি আপনার বেশি ওয়েট হয়ে যায়, আমি আসলে কয়েকদিন আগে আসছি দেশ থেকে, 1 মাস হইলো মাত্র। তো আগে হচ্ছে ধরেন 1 বছর 2 বছর আগেও চেকিং, মানে ওয়েট চেক গুলো এত রিগারাস ছিল না, তখন হচ্ছে ওরা অনেক ছাড় দিত। লাইক আমি প্রথম যখন আসছি তখন আমার 23 কেজির জায়গায় 26-27 কেজি ছিল, তা ওরা কোনো ফাইন করে না। কিন্তু এইবার ওরা আসলে অনেক কড়াকড়ি করতেছে। তো আম, ভাই যেটা বললো যে আপনি ওভারওয়েট যদি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার $100 করে পে করতে হবে প্রত্যেকটা, যদি ওভারওয়েট হয়। তো আসলে এটা খুব একটা ভালো আইডিয়া না, আমি এটা আসলে পরে জানতে পারছি। আমি যেটা বলবো, আপনার যদি বেশি ওজনের কিছু থাকে, লাইক আপনার যদি ওভারওয়েট হয়, সেটা আপনি এইভাবে আইনেন না। বাংলাদেশ থেকে পোস্টাল সার্ভিসে এটা পাঠানো যায় কিছু জিনিস, সেইখানে যে রেট সেটা আসলে বেটার রেট দেন এখানে আপনার বেশি জিনিস ফাইন দিয়ে নিয়ে আসা থেকে। মানে আমি যদি সহজ করে বলি, তাহলে হচ্ছে ব্যাপারটা যে আপনার এখানে 23 কেজিতেই থাকেন, আপনার বেশি জিনিস এইভাবে আপনার ফাইন দিয়ে আইনেন না। আপনার যদি বেশি জিনিস আনানো থাকে, আপনি পরে বাংলাদেশ পোস্টাল সার্ভিস থেকে আনায়েন, সেটা আপনার 3 সপ্তাহের মতো লাগে আসতে। বাট সেটার রেট মাচ বেটার দেন আপনার এই যে এখানে ওভার ফাইন দিয়ে আসা আর কি। আর ভাই জানি অন্য কিছু একটা বলতে চাচ্ছিলেন। না ভাই, এটাই গ্রেট। আর হচ্ছে অন ক্যাম্পাসে যারা আসবেন, আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই, প্রিটি মাচ ইজি, সব কিছু আসার পরেই বুঝতে পারবেন। আচ্ছা, কে আর কারো কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, আর যদি কারো প্রশ্ন না থাকে আমরা শেষ করে, আমাদের এখানে রাত 12টা বাজতে যাচ্ছে। কারো কোনো প্রশ্ন থাকলে অবভিয়াসলি আমাদের চ্যাট গ্রুপ তো আছেই, সেখানে আপনারা কোয়েশ্চেন করবেন সবসময়। দেখছেন আমরা রেসপন্ড করার ট্রাই করছি। সো থ্যাংক ইউ সবাইকে শোনার জন্য। আর থ্যাংক ইউ আমাদের কমিটির যারা আছে সবাইকে অনেক ধন্যবাদ। সবাই নিজের মূল্যবান সময় দিয়ে এখানে আসলে প্রেজেন্টেশন গুলো রেডি করছে, প্রেজেন্টেশন গুলো দিছে। আসলে আমাদের এই স্টিল ওয়াটার বাংলাদেশি কমিউনিটিতে একটা কালচার আছে হেল্পের। আমরা নিজেরা যখন আসছি তখনও হেল্প পাইছি, আমরাও চেষ্টা করি হেল্প করার। আশা করি সামনে এই ট্র্যাডিশনটা বজায় রাখবে। সো থ্যাংক ইউ অল। আমার মনে হয় আমরা কনক্লুড করতে পারি আজকে। কারো কিছু কি বলার আছে? আমার মনে হয় সব কভার হয়ে গেছে ভাই, আমরা কনক্লুড করি। ওকে, ঠিক আছে তাহলে সবাইকে থ্যাংক ইউ। কোনো কিছু থাকলে আমি যেটা বললাম চ্যাটে জানাই দিবেন। আর ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে খুবই সুন। খোদা হাফেজ সবাইকে।